ফ্রেন্ডস শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু আজকে শুক্রবার রাত 11টা থেকে 2টো এই 3 ঘন্টা এই সময়টা হচ্ছে আমার জন্য অনেক বড় একটা পাওয়ার সময়, খুব প্রাপ্তির একটা সময়। পুরো 3 ঘন্টা জুড়ে আপনার পাশে থাকার এবং আপনার হৃদয়ের খুব কাছাকাছি পৌঁছানোর একটা সময়, যেটা আমার জন্য পরম আরাধ্য একটা সময়, যার জন্য পুরো সপ্তাহ আমি অপেক্ষা করে থাকি। জানি না আপনি করেন কিনা, করে থাকুন আর নাই করুন, আজকে 3 ঘন্টা আমার সাথে কাটান, দারুণ একটা রাত উপহার দেওয়ার চেষ্টা করব। আর সেই সাথে প্রিয় কিছু গান থাকবে, আর সাথে আরো কিছু থাকবে নিশ্চয়ই, এবং সবকিছু ছাপিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে যে অন্তত এই 3 ঘন্টা আপনি একবারে সবকিছুকে ভুলে, সব মুখোশ খুলে ফেলে, পুরো সপ্তাহ জুড়ে আমাদের অনেক রকম মুখোশ পরে থাকতে হয়, সামাজিকতার, লৌকিকতার, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, পেশাদার, অনেক কিছু সব মুখোশ খুলে ছুঁড়ে ফেলে দিন, একেবারে সত্যিকারের আপনি হয়ে যান, জাস্ট বি ইয়োরসেলফ, এবং জানান যে কথাগুলো বলতে ইচ্ছে হয় এই ছুটির এই অদ্ভুত সুন্দর হিমেল রাতটাতে, এবং যে কথাগুলো কাউকে শোনাতে পারলে আপনার ভালো লাগবে, বা বিশেষ কাউকে, তাকেও আমার মাধ্যমে শোনাতে পারেন, সবকিছুই হতে পারে যদি থাকেন আমার সাথে। ইরাজ আপনার সাথে আছে রাত 2টো পর্যন্ত। আর SMS করার নিয়মটা মনে করিয়ে দিই, যদি কিছু আমাকে জানাতে চান, লিখতে চান, রিকোয়েস্ট করতে চান, আপনার মোবাইল ফোনের প্রথমে যাবেন মেসেজ অপশনে, গিয়ে লিখবেন রেডিও আমার সংক্ষিপ্ত রূপ, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন যে নম্বরে, সেটা হচ্ছে 6969। তো আজকে আমাদের প্রথম গানটা হচ্ছে ব্ল্যাকের রিসেন্টলি একটা অ্যালবাম বেরিয়েছে উন্মানুষ, সেই অ্যালবাম থেকে আমরা একটা গান না শুনলেই না, তো সেই গানটা আমরা শুনছি এবং একটু পরে ফিরছি, সাথে থাকুন। Hey friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট এন্ড আলটিমেট রেডিও মেট। আজকে শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউতে আপনি এই মুহূর্তে আছেন। আরেকবার আপনাকে প্রচন্ডভাবে স্বাগত জানাচ্ছি আমার সাথে। আর কিছুক্ষণ আগে শুরু হয়ে গেছে আমাদের যাত্রা 3 ঘন্টার জন্য, যে যাত্রা শুধুমাত্র আপনার উদ্দেশ্যেই উৎসর্গীকৃত, এবং আপনার জন্যই আমার এই আরাধনা 3 ঘন্টা ধরে, এবং যত প্রচেষ্টা সেটা ব্যর্থতায় পর্যবসিত হোক বা না হোক, সবকিছু আপনার জন্যই। আপনি আমার হৃদয়ের মনে কোথাও অবস্থান করছেন এবং 3 ঘন্টা জুড়ে অবশ্যই থাকবেন সেখানে, সেই জায়গা কেউ ছিনিয়ে নিতে পারবে না। ওকে, আর যদি কোনো গান শুনতে চান আমাকে জানাবেন, যদি কিছু শেয়ার করতে চান, নিজের মনের কথা, নিজের জীবনের কথা, বা যদি কাউকে কিছু ডেডিকেট করতে চান, বা যে কোনো কিছুর জন্য আমাকে SMS করবেন। আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA, এবং স্পেস নাম ঠিকানার কথাবার্তাগুলো লিখে পাঠাবেন একটাই নম্বরে, এবং সেটা পাঠাবেন হচ্ছে নাম্বারে, সেটা হচ্ছে 6969। আজকে অলরেডি আমরা 2টো গান শুনে ফেলেছি। প্রথম গানটা ছিল ব্ল্যাকের রিসেন্ট অ্যালবাম উন্মানুষ থেকে নেওয়া অনেক জীবন গানটা। দ্বিতীয় গানটা ছিল আর্টসেলের গান, এটা হচ্ছে ঘুনে খাওয়া রোদ, তাদের সর্বশেষ অ্যালবাম, যেটা অবশ্য অনেকদিন আগে বেরিয়েছিল, সেই অনেকের প্রান্তর থেকে নেওয়া ঘুনে খাওয়া রোদ। তো আজকে এই মুহূর্তে অবশ্য রোদ নেই, হিমশীতল বাতাস আপনাকে হয়তো ছুঁয়ে যাচ্ছে, রাতের নীরবতা, আধার, আর আধারের মাঝে এই মধ্যরাতের আগন্তুক আপনাকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করবে। আমাকে সৃষ্টি নামের একজন নতুন বন্ধু SMS পাঠিয়েছেন কল্যাণপুর থেকে, আর মিরাজ সাউথ বনশ্রী নতুন বন্ধু, এবং টনি ক্রুজ এই নামে ছদ্মনামধারী একজন ব্যক্তি আমার প্রিয় খেলোয়াড়দের একজনের নামে SMS করেন। আমি কি করে তার SMSটা না পড়ে থাকি, টনি ক্রুজ। এবং উনি রিয়াল মাদ্রিদের ফ্যান বোঝা যাচ্ছে, লিখেছেন যে বর্তমানে সব ধরনের ফুটবলের সবচেয়ে ফাইটিং ম্যাচ মাদ্রিদ ডার্বি রবিবারে হচ্ছে, এ নিয়ে একটা ভাষণ কিভাবে দেব? ভাষণ আসলে এই মুহূর্তে ফুটবল বিশ্বের অবস্থা টালমাটাল, সংক্ষুব্ধ। স্পেনের কথা যদি বলি, রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলে এই মুহূর্তে 1 নম্বরে অবস্থান করছে, বার্সেলোনা 2 নম্বরে, এবং অ্যাটলেটিকো মাদ্রিদ হচ্ছে 3 নম্বরে, তারপরে ভ্যালেন্সিয়া, সেভিয়া। তবে অ্যাটলেটিকো মাদ্রিদ খুব একটা ভালো করছে না, সম্ভবত ফাইটটা বার্সা এবং মাদ্রিদের, রিয়াল মাদ্রিদের মধ্যে হবে। আমার প্রেডিকশন হচ্ছে রিয়াল মাদ্রিদ এবার চ্যাম্পিয়ন, লা লিগা শিরোপা নেবে। আর ইংলিশ লিগে কিন্তু ব্যাপক হুলস্থুল, সব ভিআইপি কোচদের ভিড়ে এই মুহূর্তে কিন্তু লিভারপুলের ইউর্গেন ক্লপ 1 নম্বরে আছেন, এবং চেলসি অ্যান্টোনিও কন্তে খুব ভালো করছেন চেলসি। ম্যান ইউনাইটেড খুব সুবিধাজনক অবস্থায় নেই, ম্যান সিটিও ভালো মন্দ মিলিয়ে, আর্সেনাল তো সবসময় কাছে গিয়ে ধরা খায়। সো আমার প্রেডিকশন হচ্ছে সবকিছু এখন পর্যন্ত দেখে শুনে যে লিভারপুল অথবা চেলসি, এই দুটো দলের একটা দল শেষ পর্যন্ত শিরোপা জিতবে। আর ইটালিয়ান লিগে ইউভেন্টাসের কয়েক বছর ধরেই ধারে কাছে কেউ নেই, এবারও মনে হচ্ছে তার ব্যত্যয় হবে না। তবে ফ্রেঞ্চ লিগে ইব্রাহিমোভিচ চলে যাবার পরে প্যারিস সেইন্ট জার্মান ও PSG কিছুটা দুর্বল, এবং সেই সুযোগে মোনাকো চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে এবার। PSG পারবে কিনা এটা সময় বলে দেবে। আর কোন লিগ বাদ বললো, আর হচ্ছে বুন্দেসলিগা, এন্ড লাস্ট বাট নট লিস্ট মাই ফেভারিট টিম প্লেজ ইন বুন্দেসলিগা, বায়ার্ন মিউনিখ। তবে এবার নতুন কোচ কার্লো অ্যানচেলোত্তি এখনো ঠিক মানিয়ে উঠতে পারেনি দলটা তার সাথে, যার ফলে খুব একটা ভালো করছে এমন বলা যাবে না। তবে শেষ ভালো যার, সব ভালো তার, এই আশায় আমি আশাবাদী, এবং আশা করছি বুন্দেসলিগা তো বটেই, চ্যাম্পিয়ন্স লিগটাও জিতবে এবার। পজিটিভ মাইন্ড।
সে যাই হোক, আমাকে আর অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন। মুগনি জানিয়েছেন ক্যান্টনমেন্ট থেকে, হ্যাপি 9th অন ইয়ার অ্যাপিয়ারেন্স ডে। হোপফুলি আমরা তোমাকে আর অনেক অনেক গুলো বছর এইভাবেই পাশে পাবো ইনশাল্লাহ, আমি সেটা আশা করছি। বাই দ্য ওয়ে, এটা অনেকেই মনে রেখেছেন, এসএমএস পাঠিয়ে আমাকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছেন, ধন্যবাদ তাদেরকে। আজকে 9 বছর পূর্ণ হলো আমার রেডিও জকি হিসাবে বা আরজি হিসাবে। এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া, কারণ ঠিক এই দিনে 18 নভেম্বর 2007 সালে আমি প্রথম অন এয়ার এসেছিলাম। যদিও তখনও অফিসিয়াল ইনগুরেশন হয়নি, টেস্ট ট্রান্সমিশন শুরু হয়েছিল এই দিনে, এবং সেদিনে আসলে অন এয়ারে প্রথম লাইভ কথা বলা সেই 2007-এর 18 নভেম্বর রাত 11টায় ঠিক এই সময়ই ছিল। আমার এখনো মনে পড়ে, একই রকম অনুভূতি কাজ করে এবং শিহরিত হই। সেই গল্প অনেকবার করেছি, আমি নতুন করে সেটা করবো না আসলে। তবে একটা জিনিসই বলি যে অনেক কিছু হয়তো বদলাবে, অনেক স্মরণীয় দিন জীবনে আবার আসবে, আবার কিছুদিন হয়তো বিস্মৃতির অতলে হারিয়ে যাবে, কিন্তু এই 18 নভেম্বর এই দিনটা আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ অনেক বড় একটা স্বপ্ন এই দিন সত্যি হয়েছিল, যে প্রথম রেডিওতে কথা বলা লাইভ। অনেক দিনের স্বপ্ন ছিল রেডিওতে ভাবে কথা বলা, সেটা অবশেষে সত্যি হয়েছিল। সো সেদিনও যদি আমাকে কেউ জিজ্ঞেস করতো যে 9 বছর পরেও কি তুমি নিজেকে এই অন এয়ারে হট সিটে দেখতে চাও, বা 9 বছর পরেও কি তুমি আরজি হিসাবে কাজ করবে, আমি নিশ্চয়ই তখন অ্যান্সার দিতাম যে নিশ্চয়ই এতদিন ধরে হয়তো করার সুযোগ পাবো না। বিকজ তখন আমি জানি না সামনে কত দুঃখী হতে যাচ্ছে, মানুষ কিভাবে গ্রহণ করবে আমাকে, বা এতদিন ধরে কাজ করাই বা হবে কিনা, মানে কত অনিশ্চয়তা ছিল। নিশ্চয়ই আমি নেগেটিভ অ্যান্সার দিতাম যে 9 বছর পরে হয়তো আর করা হবে না। বাট আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি 9 বছর পরেও আমি এখনো হট সিটে অন এয়ারে। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, জীবনের সব থেকে বড় পাওয়াগুলোর ভেতরে এটাকে রাখবো। এতদিন ধরে আপনাদের সাথে আছি, এই হট সিট, সেই মাইক্রোফোন, সেই অন এয়ার রুম, সেই অনুভূতি, সেই রেডিও আমার 88.4 FM, সেই অনুভূতি সিদ্ধারা বেয়ে একটা হিমশীতল স্রোত, যেটা অবশ্যই ভালো লাগা, সেটা বয়ে যাচ্ছে অ্যাড্রিনালিনের একটু বেশি ফ্লো। সবকিছু মিলে একটা অন্যরকম মাদকতাময় অনুভূতি, যেটা আসলে আমি অন্য কোনো কিছুতে পাই না। এটা সব কিছুর থেকেই আলাদা। এই রেডিওতে কথা বলার এই মুহূর্তগুলো, মানে মনে হচ্ছে যে আকাশে উড়ে বেড়াচ্ছি, এরকম একটা উত্তুঙ্গে অবস্থান করার মতো একটা অনুভূতি আমাকে দেয়। আমি একটাই প্রার্থনা করবো সৃষ্টিকর্তার কাছে, যেন আজ থেকে 9 বছর পরে 2025-এও যেন এমন হয় যে আমি তখনও যেন অনেরে থাকতে পারি, সেটা যত কষ্টই করতে হয়। এবং এই 9 বছর ধরে এটাকে আসলে কন্টিনিউ করার জন্য আমাকে অনেক অনেক কিছু ছাড় দিয়ে অনেক কষ্ট করে ধরে রাখতে হয়েছে, কারণ অনেক ব্যস্ততা বা অনেক কিছু সত্ত্বেও তারপরও শুধুমাত্র ভালো লাগা, ভালোবাসা থেকে ধরে রেখেছি। এবং আমার তরফ থেকে আমি মনে হয় না নিজে থেকে কখনো ছাড়তে পারবো, যদি সবকিছু আমাকে অ্যালাউ করে। আজীবন করতে চাই, এটাই আমার ইচ্ছা। যাই হোক, সবাইকে ধন্যবাদ যারা আমাকে এটার জন্য উইশ করছেন 9 বছর পূর্তিতে আমার আরজি হিসাবে। আর ইরাও জানিয়েছেন অভিনন্দন আমাকে, এবং নিঝুম মোহাম্মদপুর থেকে জানিয়েছেন অনেকদিন পর জয়েন করলেন, এলআরপি গান শুনতে যাচ্ছেন। ইনভিজিবল ঢাকা থেকে আমাকে জানিয়েছেন মিনারের গান শোনার জন্য। জন, হ্যালো নির্জন এবং পরিস্বপ্ন পুরনো বন্ধু। আর দ্য মাস্ক মুভিটা দেখলেন, জিম ক্যারিটা, ওই সিনেমার একটা লাইন তুলে দিয়েছেন, খুব রোমান্টিক একটা লাইন, থ্যাঙ্কস ফর শেয়ারিং এ সানসেট উইথ মি। রাশেদ আমাকে জানিয়েছেন সময় গেলে সাধন হবে না, এই গানটা শুনতে চান। এবং আজকের ফার্স্ট এসএমএস পাঠিয়েছিলেন একা, কথক নামে তিনি আমাকে ডেকেছেন। কেমন আছো কথক? সো ফ্রেন্ডস, এসএমএস করুন 6969-এ। আর এই ফাঁকে আমরা একটা গান শুনে আসি। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আজকে একটু আপনাদের জন্য একটু স্পেশাল কিছুর আয়োজন করেছি, স্পেশাল খানা দানা, মরক পোলাও, বিরিয়ানি নাকি অন্য কিছু। সে যাই হোক, আমার খানা দানা তো একটাই, যে আপনাদের জন্য কি আয়োজন করবো। সো যেহেতু আজকে একটা ডিফারেন্ট দিন, স্পেশাল দিন, সো একটু ভিন্ন কিছু হোক, একটু পরে হতে শুরু হবে। আর ফোনেও আজকে কথা হতে পারে সম্ভবত, সাথেই থাকুন। আশা করছি সবাই মিলে একটা দারুণ রাত কাটাবো। কি গান এখন আমরা শুনবো? সময় গেলে সাধন হবে না। এই গানটা এই জন্যই প্লে করছি যে তাড়াতাড়ি এসএমএস করুন, সময় গেলে সাধন হবে না। ওকে, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন রেডিও আমার 88.4 FM। ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো নিয়ে আপনার নির্ঘুম বন্ধু ইরাজ আপনার পাশে এখনো, এবং রাত 2টা পর্যন্ত থাকবে। আর কথার গানে মুখর করে রাখবো, সেই প্রতিশ্রুতি দিচ্ছি আরেকবার। শুনছিলাম যে গানগুলো, সেটা হচ্ছে একটু আগে মাইলসের একটা গান শুনছিলাম, শেষ ঠিকানা, প্রবাহ অ্যালবাম থেকে, যেটা রিলিজ হয়েছিল 2000 সালে। এবং তার আগে ছিল যে গানটা, সেটা কোন গান সেটা আমরা একটু জেনে ফেলি। সময় গেলে সাধন হবে না, লালন শাহের সেই অমর গানটা, যেটা লালন ব্যান্ডের কম্পোজিশনে আমরা শুনলাম। আর আমাকে অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন, তার মধ্যে অজিত মানিকগঞ্জের বন্ধু, নতুন বন্ধু বর্ণসুন্দরা, তিনিও নতুন। অনেক নতুন বন্ধুর এসএমএস পাচ্ছি আজকে। গুলশানের আবুল আরেকজন নতুন বন্ধু, মুন্সিগঞ্জের নিশিও নতুন বলা যায়, অসম্ভবত আগের দিন আপনি ফার্স্ট শো করেছিলেন, এসএমএস করেছিলেন। অ্যালন গার্ড আমাকে জানিয়েছেন চিঠিগুলো রোজ চুরি হয়ে যায়, শুধু খালি খাম এসে জমে থাকে, সব খামেরাই তোমার ঠিকানা চেনে, একটি চিঠিও পায় না তোমার দেখা। এই কবিতাটা
এটা কার কবিতা বলতে পারো কিনা এই মুহূর্তে বলতে পারছি না, মনে হচ্ছে পড়েছি আমি। মগবাজারে তানি আমাকে জানিয়েছেন যে কোনো একজনকে লিখেছেন, আমার কাছে তুমি আজও সন্ধ্যার মতো করেই সান্ধ্য প্রদীপে উদ্ভাসিত। খুবই সুন্দর এবং তাৎপর্যপূর্ণ কথা। নিউ মার্কেটে পলাশ জানিয়েছেন আগামীকালকে সঞ্জীবদার মৃত্যুবার্ষিকী এবং তাকে নিয়ে কিছু বলার জন্য। অনেক কষ্টের একটা দিন এটা, এবং আমার জন্য এটা কষ্টে। আমি যে বলেছিলাম আজকে আমার রেডিওতে প্রথম কথা বলার আরজি হিসেবে 9 বছর পূর্ণ হলো। 2007-এর এই দিনে ফার্স্ট শো করেছিলাম, তো কাকতালীয় ভাবে, এবং আমি বলবো যে আসলে আমার জন্য দুঃখজনক, যেদিন আমি ফার্স্ট শো করলাম সেদিনে আমার খুব প্রিয় একটা মানুষ চলে গেলেন। এবং আমি এখনো মনে আছে, যেটা আমি অনেকবার শেয়ারও করেছি পরবর্তীতে রেডিওতে বিভিন্ন সময়, সেটা হচ্ছে যে আমি যখন শো শুরু করলাম 11টার দিকে, তখন অলরেডি তিনি একেবারেই খুব সঙ্গীন অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন। এবং কিন্তু শো কিছুক্ষণ করার পরে তখন আমি খবরটা পেলাম যে উনি আর আমাদের মাঝে নেই। তখন বোধহয় সম্ভবত শোয়ের 30-40 মিনিট পেরিয়ে গেছে, এরকম একটা সময়। জীবনের প্রথম শো, অনেক বেশি এক্সাইটেড এবং খুব বেশি সতর্ক যে একটা ভুলও যেন না হয়। ফার্স্ট শো করছি, এবং যারা প্রডিউসার এবং অন্যান্য ব্যাকগ্রাউন্ডে যারা থাকেন সবাই খুব উদ্গ্রীবভাবে শুনছেন যে প্রথম দিন কেমন করছি, ভুল ভ্রান্তি হয় কিনা, বা যদি গুবলেট করে ফেলি সাথে সাথে ছুটে এসে ঠিক করে দেওয়ার জন্য, মানে সবাই একদম রেড অ্যালার্ট। তো এরকম একটা যুদ্ধমদেহী অবস্থায় ফার্স্ট দুরু বুকে শো স্টার্ট করলাম। আল্লাহর মধ্যে কোনো ভুলই প্রথম শোতে হয়নি, বা গুবলেটও কিছু করিনি। শুধুমাত্র একটা জায়গাতে গুবলেট হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে যে ফার্স্ট যখন শুনলাম যে সঞ্জীবদাকে ওনাকে নিয়ে একটা লিঙ্ক করেছিলাম, কয়েকটা কথা বলেছিলাম, এবং ওই জায়গাটাতে গিয়ে আসলে এত বেশি আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম ওই কথাগুলো বলতে গিয়ে। ওটা আসলে আর স্ক্রিপ্ট থাকেনি, ওটা আসলে আমার মনেরই কথা হয়ে গেছে, যার ফলে স্বাভাবিকভাবেই ওই দিন সবকিছু স্ক্রিপ্ট করা ছিল এবং স্ক্রিপ্টের বাইরে একটা কথা বলিনি। কিন্তু ওই কথাগুলো বলতে গিয়ে সঞ্জীবদাকে নিয়ে স্ক্রিপ্টের ঠিক ভেতরে আর বন্দি থাকিনি, নিজের ভেতরে কিছু কথা স্বাভাবিকভাবে স্বয়ংক্রিয়ভাবে চলে এসেছিল, এবং আমি সেগুলো এই স্ক্রিপ্ট না, মানে স্ক্রিপ্ট ছাড়াই নিজের ভেতর থেকে বলছিলাম। এবং বলতে গিয়ে আসলে আবেগের তোড়ে হোক আর যে কারণে হোক আমি ওখানেই গুবলেট করে ফেলি, এবং ওটাই ছিল একমাত্র গুবলেট প্রথম দিনের। এটা থেকে অন্তত একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি যে আসলে তিনি আমার শুধু স্ক্রিপ্ট না বা অন্য কিছু না, আমি আসলে আত্মা থেকে আত্মস্থ করেছিলাম তার প্রভাব। যেখানে থাকুন সঞ্জীবদা ভালো থাকুন, এবং আপনার গান আমি অন্তত যতদিন আছি আমার সাথেই থাকবে, এবং শুধু আমার একার না, আমার বিশ্বাস আর অনেকেরই, এবং এই গতি কখনোই পূরণ হবার না। আর আমাকে আরো অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন জাকিয়া, এবং জীবনে শুধু স্বপ্নই দেখলাম, পূরণের কর্ম হয়তো আদৌ করতে পারিনি, তাই অপ্রাপ্তিতেই পূর্ণতা মিলে। জাকিয়া, তোমার চিঠি পেয়েছি আমি, খুব সুন্দর চিঠি লেখা, এবং তোমার হাতের লেখা অনেক সুন্দর, মুক্তার মতো সুন্দর। ওকে, এবং ভালো লেগেছে তোমার চিঠি পড়ে। একা আমাকে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থেকে সমরেশ মজুমদারের উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ উপন্যাসগুলো পড়েছে কিনা। অ্যাকচুয়ালি সমরেশ মজুমদারের লেখা খুব একটা আমার ভালো লাগে না। এটা শুনে অনেকেই হয়তো তার ভক্তরা বলবেন, ওরে পাষণ্ড পামর, তোর কি ক্ষমতা আছে ওনার লেখা যা বিচার করার। সমরেশ শীর্ষেন্দু এই পশ্চিমবঙ্গের যারা জনপ্রিয় লেখক এই সময়ের, আসলে আমার কারো লেখা খুব একটা ভালো লাগে না। তার থেকে আমার কাছে মনে হয় যে আসলে অনেক বেশি ভালো করেছেন আমাদের বাংলাদেশের অনেক লেখক, সত্যিকারের কিছু সৃষ্টি করেছিলাম। উদাহরণস্বরূপ যদি আমি বলি, একদম মানে খুব বেশি দিন আগে যদি না যাই, দ্য গ্রেটেস্ট আখতারুজ্জামান ইলিয়াস, হাসান আজিজুল হক, এবং তারও পরবর্তীতে শহীদুল জহির, ইভেন একেবারে আরও অল্প একেবারে রিসেন্ট সময় বলতে গেলে শাহাদুজ্জামান, তারা এর থেকে অনেক বেশি ভালো লেখেন বলে আমার বিশ্বাস। সে যাই হোক, আপাতত এসএমএস পড়ছি না, এবং এসএমএস করার নিয়মটা শুধুমাত্র একটু বলে দিই। যদি কোনো কিছু লিখতে চান, যদি কোনো গান শুনতে চান, এবং যদি আরও কিছু বলার থাকে, আরো কিছু দিতে বাকি বলে রাত জাগা পাখি, না যেও না রজনী এখনো বাকি, সেই গানের মতো যদি আপনার আরো কিছু জানার থাকে, বলার থাকে, শোনার থাকে, দেয়ার থাকে, আমাকে এসএমএস করবেন। প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, এবং তারপরে কথাগুলো পাঠাবেন যে নম্বরে, সেটা হচ্ছে 6969। আর আজকে একটু স্পেশাল কিছু আপনাদের জন্য আয়োজন করেছে, স্পেশাল খানাদানার, এবং সেটা একটু পরে হতে হবে। আর এখন যে গানটা আমরা প্লে করবো, এটা হচ্ছে দ্যাটস এ গ্রেট নিউজ, মেটালিকার অবশেষে একটা অ্যালবাম বেরিয়েছে, সম্ভবত গতকালকে বের হবার কথা ছিল, হার্ডওয়্যার অ্যালবামটা। এবং যে কয়টা গান আমি শুনেছি, দুর্দান্ত ভয়াবহ রকমের, সেই ওল্ড মেটালিকা ইজ ব্যাক, মানে সেই থ্র্যাশিং স্প্ল্যাশিং মেটালিকা, একেবারেই মাথা নষ্ট এবং ভয়াবহ রকমের সুন্দর হয়েছে। যে কয়টা গান আমি শুনেছি, 5-6টা। সো এখন আমরা যে ট্র্যাকটা শুনবো সেটা হচ্ছে হার্ডওয়্যার, এবং সেই নতুন লাভ লেভেল গান, টাইটেল নাম্বার। সো লেটস ওয়েট, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। হ্যালো ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু আজকে, এবং আরেকবার সবাইকে স্বাগত।
সময় এক্স্যাক্টলি এই মুহূর্তে 12টা বেজে গেছে এবং একটু আগে আমরা শুনছিলাম মেটালিকার নতুন গান হার্ডওয়্যার এবং তারপরে আমরা শুনলাম ক্রিপ্টিক ফেইটের গান ভবঘুরে। তো এই মুহূর্তে আমার সাথে অবশ্য দুজন বন্ধু আছেন, আমরা একটু শুনে ফেলে এই ফাঁকে যে তারা কোন দুজন। হ্যালো 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 সো আমার সাথে দুজন বিশিষ্ট মহামান্য গেস্ট আছেন এবং যাদেরকে বহুদিন পরে পেয়ে আমি ধন্য এবং কৃতার্থ। সো রাব্বি এবং আসাদ ভাই সেই পূর্ণ দুজন। আসাদ ভাই বেশ আরজে ভাব নিচ্ছেন কিন্তু ইনফ্যাক্ট আসাদ ভাই এতবার অন এয়ার এসছে যে আমার মনে হয় আসাদ ভাই আরজে ভাব নিতেই পারে। খুব বেশি মানে ভুল হবে না যদি আসাদ ভাই আরজে ভাব নিয়ে থাকেন, তাই না? আরজে নিয়ে কথা বলছো, তাহলে এই মুহূর্তে আমি একটা ইভেন্টের কথা বলি। বিশেষ একটা দিন, দ্য মোস্ট অসপিশিয়াস ইভেন্ট টুডে। কোন ইভেন্ট এটা? শ্রোতা মণ্ডলী যদি জানেন আর কি, সেটা হচ্ছে আজকে ইরাজ তোমার তো একটা বিশেষ দিন। বিশেষ দিন আমার বিশেষ দিন, রাইট, বিশেষ দিন। ইরাজ তোমার কি বিবাহ বার্ষিকী নাকি? না, এখনো ব্যাচেলর। বিশেষ দিনটা হচ্ছে আসাদ ভাই মুখে শুনে, আমি অবশ্য অন এয়ার অলরেডি কেটে কথা হয়ে গেছে। কোন একটা বার্ষিকী, অনেক এটা কথা হয়ে গেছে অলরেডি, কথা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইসব বিষয় জানাতে আমি দেরি করি। ইরাজের আজকে 9 বছর। ওয়াও, 9 বছর, অনেক সময় অনেক সময় অনেক সময় অভিনয়। আমার বয়স 9 বছর পূর্ণ হয়েছে নাকি আজকে? আমি স্টিল এ কিড। আরজে হিসেবে রাইট। আচ্ছা, আরজে হিসেবে তোমার অভিজ্ঞতার 9 বছর পূর্ণ হলো আজকে। সো বাঙালি জাতির জন্য একটি বিশেষ দিন আজকে। যদি আমাদেরকে কিছু বলো, শ্রোতাদেরকে যদি কিছু বলো। এক আবেগ ভারাক্রান্ত দিন এবং এক আবেগ ভারাক্রান্ত মুহূর্ত। আচ্ছা, এটা নিয়ে আমরা কিছু না বলি, অলরেডি কথা হয়ে গেছে অনেক, এবং লিসনারের সাথে আমার অনুভূতিটা শেয়ার করে ফেলেছি, আর আপনাদের সাথে তো সবসময় শেয়ার হয়। এটা আসলে এক অসামান্য অনুভূতি, যা বলে বোঝানোর নয়, আর যেটা বলে বোঝানো যাবে না ওটা না বোঝানোর চেষ্টা করাটাই ভালো। আমরাও সৌভাগ্যবান যে আমরা আজকের দিনে তোমার সঙ্গে আছি। আমাদের সৌভাগ্য। এই ফাঁকে আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে যে আজকে বহুদিন পরে আবার আসাদ ভাই, রাব্বি এবং রাশেদ, যে তিনজন একসময় যে ত্রয়ী একসময় রেগুলার আমার শোতে আসতো মানে এবং কবিতা পড়তো এবং আমাদেরকে ধন্য করতো, সেই ত্রয়ীটা ভেঙে গেছে বহুদিন আগেই এবং অনেকদিন ধরে আমরা এরকম আয়োজন করতে পারছিলাম না। মাঝখানে শুধু আসাদ ভাই আপনি একা একবার এসেছিলেন এবং আমরা ভগ্ন হৃদয় নিয়ে সেদিন আমরা রাশেদ এবং রাব্বির রিফিউজাল, শুধু আমি আমাদেরকে ফিরিয়ে দিয়েছিল তারা, এই দুজন সেদিন হৃদয় ভেঙে গিয়েছিল আমাদের, শুধুমাত্র আপনি ছিলেন সেই দুঃসময় আমার পাশে। আজকে বহুদিন পরে একজন কিন্তু আজকেও নেই, রাশেদ সেই পুরনো ত্রয়ীদের একজন, তাকে আমরা মানে আসলে মিস করছি এবং তাকে আমরা হারিয়ে ফেলেছি। তিনি এখন আর আমাদের মাঝে নেই। রাশেদ এখন আর আমাদের মাঝে নেই। এটা শুনলে অনেকে রাশেদ যদি শুনে আমাদের মধ্যে নেই বলতে আসলে একটা কথা বলা হয় যে পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত এবং বিবাহিত। সেই অর্থে সে এখন আমাদের মাঝে আর নেই। তো আসাদ ভাইও নেই। না, আমি তো অনেক আগে থেকেই নেই। আচ্ছা, তো যাই হোক, আমি আর রাব্বি জীবিত, তাই না? আয়রন শুনছে কিন্তু, আয়রন শুনছে। আচ্ছা, না না, এটা নিয়ে আমরা খুব বেশি কথা না বলি মনে হয়। ও, আমি হয়েছিলাম। ইয়েস ইয়েস, আই নো দ্যাট। সেজন্যই আমরা জীবিত, এটা বলেছি, আমরা জীবিত। তো বিষয় হচ্ছে কি যেন আমরা বলছিলাম, রাশেদ নেই কিন্তু বাকি দুজন। তবে আসাদ ভাই, আপনাকে নিয়ে কিছু বলার দরকার নেই, কারণ আপনি বলা মাত্রই রাজি হয়ে যান। কিন্তু রাব্বিকে আজকে অনেয়ারে আনার জন্য যে পরিমাণ সাধ্য সাধনা এবং অনুনয় বিনয় কাকুতি মিনতি বিপর্যয়ের মুখোমুখি আমাকে হতে হয়েছে। আমি এত অনুনয় বিনয় কোনো মেয়েকে করলে নিশ্চিতভাবে সে আজকে আমার প্রেমিকা থাকতো, এতটাই অনুনয় বিনয় তাকে করতে হয়েছে আমার। এবং শো এর আধা ঘন্টা আগেও 10:30টার সময় আমি তাকে মানে কাকুতি মিনতি করছি এবং আমার সাথে আসার জন্য অনুরোধ করছি। রাব্বি এত কেন রেজিস্ট করছিল? খ্যাতি মানুষকে, ওর যে ভয়েস, খ্যাতি এবং তারকা, বিশেষভাবে তারকা খ্যাতি বলা যায় এটা। তো তারকা খ্যাতি আজকে রাব্বিকে শুধু সাধারণ লোকদের মধ্যেই না, কবি মহলেও তার একটা বেশ খ্যাতি আছে। সেরকম কিছুই না, এবং আমাদের মধ্যে কবিতা লেখে এবং ওর কবিতা আমরা ইনশাআল্লাহ আজকে শুনবো। কবিদের জগতে সে একজন জ্যোতিষ্ক বিশেষ, ধ্রুবতারা বিশেষ। আমাকে ভাবে ইনসাল্ট করার দরকার নেই মনে হয়। শুকতারা বিশেষ, যদিও শুকতারা মেয়েদের নামে মনে হয় একটু শুনে, বাট শুকতারা বিশেষ আমাদের কবি মহলে, কবি জগতে। এবং আমরা বেশি বলা হয়ে যাচ্ছে মনে হয়, আমি খুবই লজ্জিত বোধ করছি। থ্যাংক ইউ। ওকে, তো আমরা এরকম দুষ্টামি, আড্ডা, গপ্প
গল্পবাজি দুটো পর্যন্ত করবো, কিন্তু মূল যে কাজটা সেটা হচ্ছে আজকে আমরা কবিতা পড়ে শোনানোর জন্যই মূলত এই দুজন বিশিষ্ট কামলা কিনে আবৃত্তিকার তাদেরকে আমরা এই মঞ্চে আহ্বান জানিয়েছি আজকের এই কবিতা সন্ধ্যায়। আমার ব্যাপারটা অন্যরকম, আমাকে কিরকম? ডাক দিলে আমি চলে আসি। আপনি খুবই অমায়িক, একটা সময় হয়তো মাইকের ব্যবসা করতেন। একটা কবিতায় ওই যে লাইন আছে না, একবার ডাক দিয়ে দেখো কতটা কাঙাল ছিলাম। কত টাকা! কিন্তু আপনি, আপনার এক্সট্রিম অপোজিট হচ্ছে রাব্বি। আমার ভয়েসটা আজকে না, আমি আসলে একটু shy, you know. শাই, সেজন্যই আমরা এখনো জীবিত আছি। তো আসাদ ভাই, শুরু হয়ে যাক, কথা না বলে একটা কবিতা। কোনটা আজকে শুনবো প্রথমে? আমি শুরু করব না রাব্বি? না, আপনি শুরু করেন। আচ্ছা, আমি সেই একই রকম। রাব্বির গলাটা আজকে ভালো নেই তো, আপনি শুরু করেন আজকে। গলা হচ্ছে মোর দ্যান প্রফেশনাল ভয়েস। নাউজুবিল্লাহ। আমি জীবনানন্দের একটা কবিতা শোনাতে যাচ্ছি। এটা হচ্ছে লোকেন বোসের জার্নাল। লোকেন বসে জার্নাল, আচ্ছা ওকে, শুরু করব? হ্যাঁ হয়ে যাক, হয়ে যাক। সুজাতাকে ভালোবাসতাম আমি, এখনো কি ভালোবাসি সেটা অবসরে ভাববার কথা। অবসর তবু নেই, তবু একদিন হেমন্ত এলে অবকাশ পাওয়া যাবে। এখন শেলফে চারবাক, ফ্রয়েড, প্লেটো, পাভলভ ভাবে সুজাতাকে আমি ভালোবাসি কিনা। পুরানো চিঠির ফাইল কিছু আছে, সুজাতা লিখেছে আমার কাছে। 12-13-20 বছর আগের সেসব কথা। ফাইল নাড়া কি যে মিহি কেরানির কাজ, নাড়ব না, নেড়ে আর কি লাভ। মনে হয় অমিতা সেনের সাথে সুবলের ভাব। সুবলেরই শুধু, অবশ্য আমি তাকে, মানে এই অমিতা বলছি যাকে, কিন্তু কথাটা থাক। কিন্তু তবুও আজকে হৃদয় পথিক নয় তো আর। নারী যদি মৃগতৃষ্ণার মতো, তবে এখন কি করে মন কারাভান হবে। প্রৌঢ় হৃদয়ে তুমি সেই সব মৃগতৃষ্ণিকা তলে ঈষৎ সিমুমে, হয়তো কখনো বৈতাল মরুভূমি। হৃদয়ে হৃদয়ে তুমি, তারপর তুমি নিজের ভিতরে ফিরে এসে তবু চুপে মরীচিকা জয় করেছ বিনয়ী শেষে ভীষণ নাম রূপে। সেখানে বালির সৎ নীরবতা, ধুধু প্রেম নয়, তবু প্রেমেরই মতন শুধু। অমিতা সেনকে সুবল কি ভালোবাসে, অমিতা নিজে কি ভাবে। অবসর মতো কথা ভাবা যাবে, ঢের অবসর চাই। দূর ব্রহ্মাণ্ডকে তিলে টেনে এনে সমাহিত হওয়া চাই। এখনই টেনিসে যেতে হবে তবু, ফিরে এসে রাতে ক্লাবে কখন সময় হবে। হেমন্তের ঘাসে নীল ফুল ফোটে, হৃদয়ে কেন যে কাঁপে। ভালোবাসতাম স্মৃতি অঙ্গার পাপে, তর্কিত কেন রয়েছে বর্তমান। সেও কি আমায়, মানে সুজাতা আমায় ভালোবেসে ফেলেছিল, আজও ভালোবাসে নাকি। ইলেকট্রনেরা নিজ দোষগুণে বলয়িত হয়ে রবে। কোনো অন্তিম স্খলিত আকাশে এর উত্তর হবে। সুজাতা এখন ভুবনেশ্বরে, অমিতা কি মিহি জামে। বহুদিন থেকে ঠিকানা না জানে, ভালোই হয়েছে সবই। ঘাসের ভিতর নীল সাদা ফুল ফোটে হেমন্ত রাগে। সময়ের এই স্থির এক দিক তবু স্থিরতর নয়। প্রতিটি দিনের নতুন জীবাণু আবার স্থাপিত হয়। শেষ। সাধু সাধু। তুমি তো সবসময়ই বলো, আমি মনে হয় কিন্তু আপনি কি আমার কথা বিশ্বাস করেন না আসাদ ভাই? আমার কমপ্লিমেন্ট কি অনেস্ট কমপ্লিমেন্ট মনে হয় না আপনার? বলেন। কবিতাটাই তো ভালো। কবিতাটা অনেক ভালো, একটু বিমূর্ত, একটু দুষ্টুমিও আছে ভিতরে। আমি বলবো জীবনানন্দের কবিতায় যেটা থাকে না, যেটা খুব বেশি, হ্যাঁ দুর্লভ, কিন্তু এই কবিতাটাতে ছিল, একটু ছিল, একটু বলা যায় যে সূক্ষ্ম চাপা হিউমার অর স্যাটায়ার, Right. যেটাই বলি না কেন আমরা। তো আসাদ ভাই, আপনি তো আমার অনুভূতি জিজ্ঞেস করলেন 9 বছর পর। আমি একটু জিজ্ঞেস করি যে আপনি এটা নিয়ে কতবার হলো যে কবিতা পড়তে এলেন, আমার সত্যি ধন্য করলেন আমাদেরকে। This is the fifth time, I guess. 5th টাইম। তো আপনার অনুভূতিটা আসলে আমি জানতে চাই যে আমি কি আপনাকে যে বারবার ডেকে এনে নির্যাতন করি, আপনাকে মানসিক না, না, নির্যাতন, মোটেও নির্যাতন। এ নিয়ে আপনার মন্তব্য কি?
এটা মোটেও নির্যাতনের কিছু না, কবিতা আমি ভালোবাসি হুম। এবং যারা কবিতা ভালোবাসে তারা কবিতা পড়তেও ভালোবাসে, বরং দিস ইজ আ প্ল্যাটফর্ম যেখানে আমি এসে সবার সঙ্গে শেয়ার করতে পারছি, আমি কবিতা পড়তে পারছি, লোকে আমার কথা শুনতে পাচ্ছে। লোকেন বোস। এটা একটা অসাধারণ। আমি জানি আপনি একজন সত্যিকার অর্থে বা কবিতা প্রেমিক মানুষ, এই জন্য আপনি ডাকলেই হৃদয়ের আহ্বানে ছুটে আসেন এবং ছুটে আসেন। হ্যাঁ, এবং এক বিন্দু রাব্বির ক্ষেত্রে অনেক কিছু শিক্ষণীয় আছে আপনার কাছে, তাই না? ডাকলেই ছুটে আসতে হয়। যাতে চলে আসে। রাব্বি প্লিজ আর একটু সময় দাও আমাদেরকে। তো I'll try. রাব্বি এত ব্যস্ততার মাঝে এবং তার এত মানে ব্যস্ত শিডিউলের মাঝে আমাদেরকে যে সময় দিয়েছে এজন্য তো আমরা অবশ্যই পুরো শোধরে কৃতজ্ঞতা প্রকাশ করবো। কিন্তু রাব্বি, তোমার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি যে ফোর্থ টাইম অর থার্ড টাইম? আই থিঙ্ক থার্ড টাইম। তো তোমার জাতি জানতে চায় তোমার অনুভূতি কি তৃতীয়বার আসতে পেরে? না, অনেক ভালো লাগছে। সত্যি কথা যেটা আরো আসতে পারলে ভালো লাগতো। হ্যাঁ, এটা আমি শো করার আধা ঘন্টা আগেও যখন অনুভব করছিলাম তখনই বুঝতে পারছিলাম কতটা ভালো। না, একটু টায়ার্ড ছিলাম ওই আজ আসলে, তখন যেটা বলেছি, আদারওয়াইজ আসলে কখনোই তো না করতে চাই না। আর হচ্ছে ভাগ্যিস আমাদের শোটা টেলিভিশনে দেখা যাচ্ছে না। সেটাই, ভাগ্যিস দেখা যাচ্ছে। ভাগ্যিস দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, নাহলে তোমার এক্সপ্রেশন দেখে সবাই বুঝে ফেলতো যে কি চমৎকার সুনিপুণ ভাবে তুমি মিথ্যা বলছো। সে যাই হোক, তো আসাদ ভাই, আমরা শুরু করলাম চমৎকার একটা আবৃত্তি দিয়ে। আজকে সারা রাত ধরে আমরা একটু সিনেমা ট্রেলারের মতো একটু যদি শুনি যে আজকে কি কি হতে পারে, আমরা একটু শুনে ফেলেই বেলা, আজকে শ্রোতারা জানতে চায়। আমরা আমার প্ল্যান আছে আরো দু একটা জীবনানন্দ, দু একটা রবীন্দ্রনাথ, ধরা যাক দু একটি দূরে বার, এরকম দু একটা জীবনানন্দ। এবার এরকম টাইপের। আর যদি কোনো রিকোয়েস্ট আসে, আচ্ছা, রিকোয়েস্ট তো অবশ্যই আসবে, বন্যার পানির মতো। তাহলে আমরা খুঁজে দেখবো যে কোনটা করা যায়। আমাদের অ্যাভেলেবিলিটির উপরে নির্ভর করছে অবশ্যই, সব কবিতা তো থাকে না সাথে। আজকে আমি কিছু এসএমএস পড়ি। নির্জন নামের একজন জানিয়েছেন যে একটা কবিতা আবৃত্তি শুনতে চাই, ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে সুনীলের নীরার অসুখ অনুরোধ রইল। তো ব্রততী বন্দ্যোপাধ্যায় আমাদের মাঝে এই মুহূর্তে নেই। আমাদের মাঝে কোনো বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে নেই। রাব্বি আছে এবং আসাদ ভাই আছে। তো আপনারা যদি ওর অনুরোধ রাখতে পারেন, নির্জন সুনীলের নীরার অসুখ, অসুখ এটা একটু দেখতে হবে, খুঁজে দেখতে হবে যে ওষুধ পাওয়া যায় কিনা অসুখের। Right. আচ্ছা, তো সুনীলের একটা কবিতা আমি পড়তে চাই। কোনটা? এটা হচ্ছে কথা আছে। কথা আছে। আচ্ছা, হ্যাঁ, কথা আছে। এটা একটু পরে পড়বো। আর আচ্ছা, এটাও প্রবাবলি দেখা যাক। চেষ্টা করা যায়। এই কবিতাটা যদি পাওয়া যায় এটা চেষ্টা করব। নীরার অসুখ। আচ্ছা, এটা না হয় এটা রাব্বির উপরে ছেড়ে দিই আমরা। যিনি রিকোয়েস্ট করেছেন, একটা কথা না বললেই নয়, হুম। সেটা হচ্ছে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কবিতা হুম। যদি উনি পছন্দ করে থাকেন, আমাদের মতো এই সাধারণ কণ্ঠে সাধারণ আবৃত্তি হতে পারে ওনার মন ভরাবে কিনা সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। এমন হতে পারে উনি আবৃত্তি শুনে এসএমএস করবেন যে শুনে ঠকিনি, এবং ব্রততী বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে আপনাদের ফের হয়ে যেতে পারেন, এমন হতে তবে পারে আজকে। আমরা চেষ্টা করব অবশ্যই। সাধ্য মতো চেষ্টা করবো। আচ্ছা, সাথে তবলায় রয়েছে নীরাজ, এরকম একটা সেতারে এরকম। সেতারেরা সঙ্গত। হ্যাঁ, লুনা, থ্যাংক ইউ সো মাচ উইশ করার জন্য। আমাকে জানিয়েছেন আয়াত নামের একজন, তিনি থ্যাংক ইউ ভাই। রাশেদ লিখেছেন, আসাদ ভাই এবং রাব্বি ভাই কেমন আছেন? অনেক মিস করি আপনাদেরকে। আজকে নিশ্চয়ই কবিতা আবৃত্তি শুনিয়ে আমাদের মুখরিত করবেন। আল মাহমুদের প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটার জন্য তিনি রিকোয়েস্ট পাঠিয়েছেন আমাদেরকে, ওকে। এবং এই নিয়ে সম্ভবত 37 বার তিনি রিকোয়েস্ট পাঠালেন এই কবিতাটা। যখন আপনারা থাকেন না তখন আমাকে করেন, আচ্ছা। আপনারা থাকলে আপনাদেরকেই করেন। মানে প্রত্যাবর্তনের লজ্জা তার প্রিয় একটা কবিতা আচ্ছা, বলা যায়। আর অনেকে এসএমএস পাঠিয়েছেন, আপাতত পড়ছি না, শুধু এসএমএস করার নিয়মটা মনে করিয়ে দিই। যদি এই দুই বিশিষ্ট এবং স্বনামখ্যাত স্বনামধন্য দুর্দান্ত দুই আবৃত্তিকারকে কোনো কিছু এবং মূলত আরজির আছে। কোনো কবিতা রিকোয়েস্ট করতে চান এবং আমাদেরকে কিছু লিখতে চান, আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে যাবেন। যদি না আমার মোবাইলের মতো অলরেডি বন্ধ হয়ে থাকে চার্জের অভাবে, আর যদি না রাব্বির মতো মোবাইলটা লাফ ঝাপ দিতে থাকে ভাইরাস জনিত কারণে, কি রাব্বি আমি জানি না কি হয়েছে। সম্ভবত আমাদের মধ্যে একমাত্র আসাদ ভাইয়ের মোবাইলটি কার্যক্ষম এই মুহূর্তে। তো আশা করছি আপনাদের মোবাইল আসাদ ভাইয়ের মোবাইলের মতো কার্যক্ষম এবং এসএমএস করা যায়। তো প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। এই ফাঁকে আমরা একটা গান শুনে আসছি এবং একটু পরে আমরা আবার কবিতা এবং আড্ডায় আপনাকে আবার মুখর করব। সাথেই থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আজকে আর শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউতে। আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার জন্য আরেকটু স্পেশাল এবং আমার ধারণা সবার জন্য স্পেশাল, কারণ আমার দুজন শ্রদ্ধেয় বড় ভাই, বন্ধুস্থানীয় জ্যেষ্ঠ ভ্রাতা
ভ্রাতৃস্থানীয় বলা যায়, এবং আমার বন্ধু রাব্বি এবং আসাদ ভাই। আমাকে বড় ভাই বলছো আর কি, আমি ফিলিং ভেরি ইউ আর ফিলিং ভেরি ওল্ড এল্ডারলি। তো তারা দুজনে খুব ভালো আবৃত্তি করে থাকেন, এবং যাদের আবৃত্তি শুনে আমরা অনেক বারংবার চমৎকৃত হয়েছে, মুখরিত হয়েছে, এবং আলোড়িত, শিহরিত, আন্দোলিত হয়েছি আর কি অনেকবার। বিশেষণ বলে শেষ করা যাবে না, তাই বলতে চাচ্ছ? হ্যাঁ, বিশেষণ বলে শেষ করা যাবে না। তো তারা অনেক দিন পরে বিশেষ করে রাব্বিকে পেয়ে আজকে আমরা অভিভূত, আহ্লাদিত, দত্তকুলের প্রহ্লাদ। তো এরকম একটা বিষয়, আজকে আমরা কবিতা শুনবো, এবং অকেশনটা হচ্ছে যে আজকে আসলে আমার জন্য একটু স্পেশাল একটা দিন, যে 9 বছর পূর্ণ হলো রেডিওতে কথা বলার। সেই উপলক্ষে তারা আজকে এসেছেন। আসাদ ভাই অলরেডি দারুণ একটা কবিতা আমাদেরকে, লোকের বসে জার্নাল কবিতাটা আমাদেরকে শুনিয়ে ফেলেছেন। তো এখন কিন্তু রাব্বি তোমার পালা। হ্যাঁ, এখন আমার পালানোর কোনো উপায় নেই। তাহলে আমরা কি কবিতা শুনবো এখন তোমার কাছ থেকে? আমি একটা শহীদ কাদরী থেকে পড়তে যাচ্ছিলাম। আমরা মনে হয় সবাই জানি যে শহীদ কাদরী আমাদেরকে ছেড়ে চলে গেছেন গত 28শে আগস্ট। শ্রদ্ধা করে আমরা স্মরণ করছি তাকে। স্মরণ করছি। আমার খুবই প্রিয় একজন কবি। আমার ধারণা বাংলা কবিতাকে তো অনেকে দুটো ভাগে ভাগ করে, যে এপার বাংলা ওপার বাংলা। আমার ধারণা যে 60s এর দিকটাতে বাংলা কবিতাকে শেপ করার যে ব্যাপারটা ছিল এই বাংলায়, শহীদ কাদরী এবং শহীদ কাদরী সেই সময়টা একটা মানে মূল ভূমিকা রেখেছিলেন আর কি। কবিতার ভাষাকে অনেক আধুনিক করে দিয়েছিলেন উনি ওনার সময়টাতে। শামসুর রহমানও ছিলেন, আরো অনেকে ছিলেন। শহীদ কাদরীকে আমার একটু আলাদাভাবেই ভালো লাগে। এটা আমিও জানি, কারণ তুমি যতবার আমার সাথে এসেছো কবিতা পড়তে, তুমি বেশ অনেকবারই শহীদ কাদরী কবিতা অনেক পড়েছিলে আগের বারগুলোতে। আমার পার্সোনাল একজন ইন্সপিরেশনের জায়গা আর কি উনি সবসময়। আচ্ছা, তো যাই হোক, বেশি কথা না বলে আমরা কবিতাতে চলে যাই। ওকে। কবিতাটা হচ্ছে, আবার ওই কবিতা আমি আগেও পড়েছি শোতে। আমার ধারণা আমার খুব খুব প্রিয় একটা কোনো কবিতা। সমস্যা নেই, প্রিয় গান যেমন অনেকবার আমরা শুনি, প্রিয় কবিতা অনেকবার শোনা যায়। কবিতাটা হচ্ছে সঙ্গতি, অমিয় চক্রবর্তী শ্রদ্ধাস্পদেশু। বন্য শুকর খুঁজে পাবে প্রিয় কাদা, মাছ পাবে অন্বেষণের মাছ। কালো রাতগুলো বৃষ্টিতে হবে সাদা, ঘন জঙ্গলে ময়ূর দেখাবে নাচ। প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না। একাকী পথিক ফিরে যাবে তার ঘরে, শূন্য হাড়ির গহ্বরে অবিরত। সাদা ভাত ঠিক উঠবেই ফুটে তারাপুঞ্জের মতো। পুরনো গানের বিস্তৃত কথা ফিরবে তোমার স্বরে। প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না। বেড়াকে বেড়াকে থামবে কুচকাওয়াজ, ক্ষুধার্ত পাগ পেয়ে যাবে নীলগাই। গ্রামান্তরের বাতাস আনবে সাধু আওয়াজ, মেয়েলি গানের তোমরা দুজন এক ঘরে পাবে ঠাই। প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না। দারুণ দারুণ। আমি খুব একটা আবৃত্তি করতে পারি না, তথাস্তু। আমি খুব একটা আবৃত্তি করতে পারি না, জাস্ট কবিতাটা পড়ে গেলাম। বিনয় ভালো দেখাতে পারি। আমার বোধ হয় বিনয় মুখোপাধ্যায়েরও ফ্যান, বিনয় মুখোপাধ্যায়। তো আপনি দারুণ। এবং শহীদ কাদরী কবিতা নিশ্চয়ই আরো 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 কিছু, বেশ কিছু শুনবে এটা পরেও, তাই না? পরে আমরা শুনবো আরো। আমি হয়তো নিজে কবিতাও পড়বো আজকে। এবং আমরা এই সুযোগে বলে রাখি, জেনে রাখা ভালো, আপনি কিন্তু দারুণ একজন কবিও বটে অবশ্যই। এবং দারুণ না, লিখি আর কি টুকটাক। হ্যাঁ, না টুকটাক না, আমি রাব্বির কবিতা পড়ে ঠকিনি। সাগরের আমাদের আরেক বন্ধু, বিশিষ্ট বন্ধুবর, লম্বাটে বন্ধু সাগরের একটা উদ্ধৃতি মনে পড়ে যাচ্ছে, যে আমাদের আইবিএ হোস্টেলে সেই কবিতার আড্ডায় সাগর একবার বলেছিল রাব্বির কবিতা শুনে অভিভূত হয়ে, রাব্বির কবিতা আমি পড়ছিলাম, আপনি পড়ছিলেন যে সত্যিকারের একজন শিক্ষিত কবি রাব্বি। তখন অবশ্য আমাদের এমবিএ ডিগ্রি শেষ হয়নি, কিন্তু তারপর একজন শিক্ষিত কবি ছিলেন রাব্বি। সো আসাদ ভাই, আপনিও একজন শিক্ষিত কবি বটে, আমি জানি আপনিও লিখতেন এককালে। এখন আর লেখা একদমই হয় না, এখন আমিও লিখি না, যদিও দোকানে এখনো কাগজ কলম কিনতে পাওয়া যায়। মানে যত দিন যাচ্ছে আমার নিজেকে মনে হচ্ছে আমি ততই কম জানি। সো একটা কিছু লেখা মানে অনেক বড় ব্যাপার, এখন আর অত সাহস পাই না আর কি, সোজা কথা। আচ্ছা, the more I know, the less I know. And I realize that hey, less I know. The less I know. আচ্ছা, তো এখন আমরা কি কবিতা শুনবো আসাদ ভাই? আপনি কি আমাদেরকে শোনাচ্ছেন এই মুহূর্তে? আমি আরেকটা জীবনানন্দ থেকে অন্ধকার কবিতাটা শোনাতে। অন্ধকার, ওকে, হয়ে যাক অন্ধকার।
অন্ধকার। স্টুডিওর বাতি কি নিভিয়ে দিতে হবে কবিতাটা, তাহলে আপনি আবার পড়তে পারবেন না। অবশ্য আপনার অনেক কবিতা মুখস্থ থাকে, স্পেশালি একটা কবিতা মুখস্থ, হরিয়াল পাখির মানে হরিয়াল পাখির ডানা, এই কবিতার অন্তত আপনার মুখস্থ, আর কোনো কবিতা মুখস্থ থাকুক আর না থাকুক। আচ্ছা যাই হোক, আমরা দুষ্টুমি বন্ধ করে শ্রোতারা বিরক্ত হচ্ছেন জোরে, দুই পাষণ্ড পামর তোরা আসাদ ভাইকে কবিতা পড়তে দিচ্ছিস না। ঠিক আছে আসাদ ভাই, হয়ে যাক। ওকে, ঠিক আছে। গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর ছলছল শব্দে জেগে উঠলাম আবার। তাকিয়ে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তিন আসার দিকে। ধানসিঁড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে, কোনোদিন আর জাগবো না জেনে। কোনোদিন জাগবো না আমি, কোনোদিন জাগবো না আর। হে নীল কস্তুরী আভার চাঁদ, তুমি দিনের আলো নাও, উদ্যম নাও, স্বপ্ন নাও। হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে, রয়েছে যে অগাধ ঘুম, সে আস্বাদ নষ্ট করবার মতো শেল তীব্রতা তোমার নেই। তুমি প্রদাহ প্রবহমান যন্ত্রণা নাও। জানো নাকি চাঁদ, নীল কস্তুরী আভার চাঁদ, জানো নাকি নিশীথ, আমি অনেক অনেক দিন, অনেক অনেক দিন অন্ধকারের সারাত সারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার। ভয় পেয়েছি, পেয়েছি অসীম দুর্নিবার বেদনা। দেখেছি রক্তিম আকাশে সূর্য জেগে উঠে মানসিক সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে। আর সমস্ত হৃদয় ঘৃণায়, বেদনায়, আক্রোশে ভরে গিয়েছে। সূর্যের রৌদ্রে আক্রান্ত এই পৃথিবী যেন কোটি কোটি শুয়োরের আর্তনাদে উৎসব শুরু করেছে। হায় উৎসব! হৃদয়ের অবিরল অন্ধকারের ভিতর সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমোতে চেয়েছি আমি। অন্ধকারের স্তনের ভিতর, যোনির ভিতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি আমি। কোনোদিন মানুষ ছিলাম না আমি। হে নর, হে নারী, তোমাদের পৃথিবীকে চিনিনি কোনোদিন। আমি অন্য কোনো নক্ষত্রের জীব নই, যেখানে স্পন্দন, সংঘর্ষ, গতি, যেখানে উদ্যম, চিন্তা, কাজ, সেখানেই সূর্য, বৃহস্পতি, পৃথিবী, কালপুরুষ, অন্ত আকাশ গ্রন্থি, শত শত শূকরের চিৎকার সেখানে, শত শত শূকরীর প্রসব বেদনার আড়ম্বর, এই সব ভয়াবহ আরতি। গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার আত্মা লালিত। আমাকে কেন জাগাতে চাও? হে সময় গ্রন্থি, হে মাঘ নিশীথের কোকিল, হে স্মৃতি, হে হিম হাওয়া, আমাকে জাগাতে চাও কেন? অরব অন্ধকারের ঘুম থেকে নদীর ছলছল শব্দে জেগে উঠব না আর। তাকিয়ে দেখব না নির্জন বিমিশ্র চাঁদ বৈতরণীর থেকে অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে কীর্তিন আসার দিকে। ধানসিঁড়ি নদীর কিনারে আমি শুয়ে থাকব ধীরে পৌষের রাতে, কোনোদিন জাগব না জেনে, কোনোদিন জাগব না আমি, কোনোদিন আর। রাব্বি, তুমি কিছু বলো, আমি আর কিছু বলতে চাই না। কোনোদিন জাগবো না আমি, কোনোদিন জাগবো না আমি। হৃদয়ের অবিরল অন্ধকারের মাঝে হুম। সূর্যকে ডুবিয়ে রেখে আবার ঘুমোতে চেয়েছি। আহা, কিন্তু আমাকে জাগতে হবে, নাহলে এই শোটা কন্ট্যাক্ট করবে কে? প্লিজ, তুমি যে আমাকে জাগতে হবে। কিন্তু রাব্বিকে অবশ্য ঘুমানো যাবে না। রাব্বিরও কবিতা পড়ার সময় হয়ে গেছে এই রাতে নির্জনে। আসাদ ভাই দুর্দান্ত ছিল, এবং আমাকে বলতেই হবে, আজকে বলতেই হবে আমাকে একটা কথা দ্ব্যর্থহীন কণ্ঠে, সেটা হচ্ছে যে কবিতাটা অসাধারণ পড়েছেন আপনি। আসলে কবিতাটা বেশি সুন্দর। বেশি সুন্দর, আপনার আবৃত্তিটাও কিন্তু কম খাসা ছিল না। থ্যাংক ইউ। এটা দারুণ কবিতা। এবং আমি আবেগ তাড়িত আপনার আবৃত্তিতে, ছুঁয়ে গেছে আমাকে। আমিও আবেগে আচ্ছা, একটু তাড়িত আমরা হয়েছি। অন্যরকম আলোচনায় চলে যাই। যেমন সুযোগে। হ্যাঁ, please। যখন আসাদ ভাই মানে জীবনানন্দের এই কবিতাটা স্পেসিফিক্যালি ঠিক কি কারণে আপনার ভালো লাগে, মানে এটা খুব ডিফিকাল্ট কোশ্চেন, কেউ যদি আমার কোনো জিনিস কেন ভালো লাগে বলতে না, বলে। তবে আমার প্রশ্নটা ভালো লেগেছে। এটা আসলে আমার মনে হয় আমরা একটু শুনতে পারি আসল ভাই, স্পেশালি যখন আমরা কবিতা পড়ি। আসলে
এমন না যে সবকিছু বুঝে শুনে অনেক ভাবের উত্তুঙ্গে কবিতা উঠে হ্যাঁ, প্রবাবলি বোঝার কিছুই নাই। হ্যাঁ, এটাই ওই জাস্ট একেবারে ভালো লাগা, একেবারে সাদা সিধে সেটাই exactly। গৌরানন্দ যেটা নিজেই বলেছেন যে কবিতা এর কোনো গূঢ় কোনো মহৎ অর্থ থাকতেই হবে এমন নয়। এর কোনো মানে নেই। এটা থাকলেই যে এটা কবিতা একটা সার্থক কবিতা হবে এর কোনো মানে নেই। বরং একজন পাঠক, আবৃত্তিকার নয় কিন্তু একজন পাঠক যদি পড়ে অনুভব করতে পারে এমন কিছু, হয়তো অব্যক্ত কিছু আবেগ অনুভব করতে পারে একটা কবিতা পড়ে, তাহলে এই কবিতার সার্থকতা। আমার মনে হয় এই কবিতাটাতে ওরকম কিছু ব্যাপার স্যাপার আছে। আমরা অনেক অনুভূতি আছে যেগুলো আসলে প্রকাশ করতে পারি না। এমন অনেক বিরক্তি থাকে বা আকাঙ্ক্ষা থাকে যেগুলো পূরণ হবার নয়। আবার অনেক কিছুর মধ্যে দিয়ে আমাকে যেতে হয় যেগুলোর মধ্যে দিয়ে আমি যেতে চাই না জীবনে প্রতিদিনই। আমার মনে হয় শহুরে মানুষদের জন্য আরো বেশি করে এটা শহুরে চাকরিজীবী, চাকরিজীবী এদের জন্য বেশি প্রযোজ্য। তারা যদি এই কবিতাটা সত্যি পড়েন তাহলে হয়তো অনুভব করতে পারবেন যে কি একটা বিশেষ কিছু। আমি পুরোপুরি ওইভাবে বুঝিয়ে বলতে পারছি না। না, ভালোই বুঝিয়ে বলতে পারছেন আসাদ ভাই, চালিয়ে যান। আই জাস্ট ফিল ইট। আমার ধারণা কবিতা ঠিক ওই জায়গাটাতে, ধরেন আমরা যখন কবিতা পড়ি, মানে এটা অনেক কবির সাথে অনেক আড্ডায় গল্পে উঠে এসেছে এরকম যে কবিতা সম্ভবত ওই কালো অক্ষরগুলোতে না, বরং হচ্ছে কালো অক্ষরের মাঝে যে স্পেসটা বাকি থেকে যায় ওইখানে, রিড বিটুইন দ্য লাইনস। রিড বিটুইন দ্য লাইনস আর কি। সো জীবনানন্দ মনে হয় এই কাজটা সবচেয়ে বেশি করতেন আর কি। রাইট। এবং মনে হয় আমরা ঢুকার আগে আপনার মনে আছে আমরা কথা বলছিলাম যে খুব সরাসরি যে কথাগুলো বলে ফেলা হয় ওগুলো ভালো লাগে না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে একটু অবগুণ্ঠনের আড়ালের থেকে সেখানে তো শিল্পের কিছুটা সুযোগ তৈরি হয়। সেখানে বলে শিল্পের সুযোগটা তৈরি হয় হয়তোবা অনেকাংশে। বা আপনি যেটা বলছিলেন আসাদ ভাই, যে আসলে এরকম হয়তো কোনো কবিতার কিছু লাইন হয়তো মানে নিভৃতে, আমাদের খুব নিভৃতে ছুঁয়ে গেলে মনে হয় এটা তো হয়তো আমারই বলার কথা ছিল, আমারই বলার কথা ছিল, তো আমারই কথা। হরিয়াল পাখির ডানায়। আচ্ছা আসাদ ভাই, আমার একটা প্রশ্ন আছে যে এই হরিয়াল পাখির ডানায় কবিতাটা, এটা আপনার এত ভালো লাগার কারণ কি? এটাও মনে হয় এই অন্ধকার কবিতার মতো একটা দোতনা তৈরি করে মনের ভেতরে, তৈরি করে। আচ্ছা, যেটা এটা আবুল বাশারের লেখা কবিতা। আবুল বাশার বেসিক্যালি কিন্তু ঔপন্যাসিক হিসেবে পরিচিত। ফুল বউ, তারপর এরকম বেশ কয়েকটা উপন্যাস আছে পরিচিত। তো ওনার এইসব কবিতাগুলো খুব বিমূর্ত কবিতা। হরিয়াল পাখির ডানায় সোনালি চিলের মতো স্বাধীনতা ছিল, আকাশে কেঁদে বেড়ানোর দারিদ্র ছিল সমস্ত অম্বরে, নীলাঞ্চলে ছিল তার সূর্যাস্ত মুগ্ধতা, শিশিরের মতো তার চোখে ছিল রাজনীতির আলো, তাও যে ছলনা সে কখনো বুঝতে পারেনি। ছাত্র পড়াতে গেলে ব্ল্যাকবোর্ডে সুদের অঙ্ক ভুল হয়ে যেত। কি একটা অদ্ভুত, ভালোই লাগছিল। আসাদ ভাই থামলেন কেন? দুর্ধর্ষ হচ্ছে। আমার পুরোপুরি মনে নেই, আমার কাছেও নেই, এতটুকু মনে হচ্ছে। তবে আমি একটা জিনিস আমার সারা জীবন কাজ করবে, সেটা হচ্ছে যে হয় না যে অনেক কিছুর সাথে অনেক কিছু জড়িয়ে থাকে, যেমন এইটা মনে হলে আমার এটা মনে হয়। তো এরকম আসাদ ভাই মনে হলে আমার প্রথম যে জিনিসটা আমার চোখে আসবে যে আমরা সেই আইবি হোস্টেলের 4 তলার সেই করিডোর, আসাদ ভাই হেঁটে আসছেন ওদিক থেকে, আর আমরা করিডোরের আরেক মাথায় আমাদেরকে দেখেই হরিয়াল পাখির ডানা। তো এটা কিন্তু একটা অমর স্মৃতি। সেটাই আইবি হোস্টেল না, আইবি হোস্টেল, কিন্তু আইবি হোস্টেলে হোস্টেল প্রিমিয়ার লিগ হয়ে গেল। এইচপিএল, আচ্ছা, আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, আমি জানি না আইবি কেউ শুনছে কিনা। যেবার সেবার আমার টিম চ্যাম্পিয়ন হয়েছে। কংগ্রাচুলেশনস, আপনি একজন ভালো জাত খেলোয়াড়ও বটে। তো রাব্বি, আমরা তোমার কাছ থেকে কি শুনবো এবার? এখন শহীদ কাদরীর আরেকটা কবিতা পড়ি। শহীদ কাদরী আরেকটা, আচ্ছা। তো তার আগে কি কোনো আমরা এই কবিতাটার কোনো উৎসর্গ, পাঠ, মুখবন্ধ আমরা শুনতে পাবো কারো জন্য কিনা? এটা না, এই কবিতাটা কারোর জন্যই না, সব লিসেনারের জন্যই। উৎসর্গ আসবে, যারা শুনছে তাদের মধ্যে কারোর জন্য উৎসর্গ আসবে সামনে। অনাগত উৎসর্গের জন্য আমরা অপেক্ষা করছি। উৎসর্গে উৎসবও হতে পারে। তবে হয়ে যাক, শহীদ কাদরী আরেকটা কবিতার আবৃত্তি। কবিতাটার নাম হচ্ছে মাংস মাংস মাংস। আমাকে রাঙাতে পারে তেমন গোলাপ কখনো দেখি না, তবে কাকে কখন কোথায় ধরা দেব? একমাত্র গোধূলি বেলায়
সবকিছু বীরাঙ্গনার মতো রাঙা হয়ে যায়। শৈশবও ছিল না লাল, তবে জানি, দেখেছিও, ছুরির উজ্জ্বলতা থেকে ঝরে পড়ে বিন্দু বিন্দু লাল ফোঁটা। তবে হাত রাখবো ছুরির বাটে, সবুজ সতেজ রূপালী রেকাবে রাখা পানের নিপুণ কোনো খিলি নয়। মাংস মাংস মাংস, মাংসের ভেতরে শুধু দৃঢ়মুখ সার্জেনের রূঢ়তম হাতের মতন খুঁজে নিতে হবে জীবনের সব রাঙা দিনগুলো। জীবনের সব রাঙা দিনগুলো। তোমাকে অভিবাদন প্রিয়তমা, এই না? হ্যাঁ, তো এই কাব্যগ্রন্থের নামের মতো আমাকে বলতে হবে তোমাকে অভিবাদন রাব্বি, দারুণ আবৃত্তি করার জন্য। না না, আমি আবৃত্তিটা আমার খুব একটা ভালো হয় না কখনোই, আমি জানি, এটা আলাদা করে বলার কিছু নাই। তোমার বিনয় কবিতার মধ্যে যদি যাই, যেমন ধরো ছুরির উজ্জ্বলতা থেকে ঝরে পড়ে বিন্দু বিন্দু লাল ফোঁটা, মানে এত ভিভিড জিনিসটা, মানে ইটস অ্যামেজিং যে শহীদ কাজী কিভাবে জিনিসটাকে মানে ফুটিয়ে তুললেন আর কি। মাঝখানে উপকৃত হচ্ছি আমি এবং শ্রোতারা, যে দুই পাশ থেকে শিয়ানে শিয়ানে চলছে। একদিক থেকে জীবনানন্দ দাশ এবং মাঠের আরেক প্রান্ত থেকে শহীদ কাদরি নিয়ে এগিয়ে যাচ্ছে ফয়সাল রাব্বি। মানে জমে উঠেছে কিন্তু ম্যাচ, জম্পেশ হচ্ছে। সো আসাদ ভাই, জাতি জানতে চায় যে আমাদের জন্য আপনার এই মুহূর্তে কি অপেক্ষা করছে। তবে তার আগে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে রাব্বি তো উৎসর্গের যে ব্যাপারটা, সুকৌশলে সুনিপুণ ভাবে ছলে বলে কলে কৌশলে বিষয়টা এড়িয়ে গেল, কিন্তু আপনাকে আমরা অনেক স্পষ্টবাদী একজন বলে জানি। আমি সহজ সরল, সারল্যে প্রতিভা তো আসাদ ভাই। তো বিষয়টা হচ্ছে যে আমরা আপনার কাছ থেকে কোনো উৎসর্গ, কারণ আমি জানি যে আপনাদের দুজনেরই অসংখ্য ভক্তকুল এবং বিশেষ রকম ভক্ত একজন হয়তো আছেন, তো জাতি জানতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা। ডেফিনেটলি সবারই থাকে, সেটাই আমি একটু বিশদভাবে জানতে চাই। ভাই, ইনডেফিনিটলি কি কেউ আছেন? ইনডেফিনেটলি কারো তোমার আছে কিনা আমি জানি না, অনির্দিষ্টতা জ্ঞাপক আমার নেই, সেটা আমি বলতে পারি। আসাদ ভাই সবকিছু নির্দিষ্ট, সবকিছু আসলে কিন্তু অনেক ডিফেন্সে চলে গেলেন, আমরা দেখতে পেলাম। স্পষ্ট। আসাদ ভাই না, এভাবে এড়িয়ে গেলে আপনাকে আপনি রাব্বির মতো না, আপনি সারল্যে বিশ্বাসী বলেছেন। হ্যাঁ, আমি সেটাই বলছি। স্পষ্টভাবে জানিয়ে দিন যে কার জন্য এই কবিতা খানি। একজনের জন্যই আমি বলতে পারি, আর সব শ্রোতার জন্য। এখন যে কবিতাটা পড়বো এটা সবার জন্যই, সবার জন্যই। এটা হচ্ছে 1333। বাহ, অসাধারণ অসাধারণ। আসাদ ভাই দুর্দান্ত কবিতা বাছাই করেছেন দাদা। খুব পছন্দের একটা কবিতা, অবশ্যই তোমাকে উৎসর্গ করতে পারি আমি ধন্য। এটা অনেক বড় কবিতা, আমি হয়তো পুরোটা পড়বো না, অংশ বিশেষ। হ্যাঁ, ওকে, তাহলে হয়ে যাক। ওকে। তোমার শরীর তাই নিয়ে এসেছিলে একবার, তারপর মানুষের ভিড়, রাত্রি আর দিন তোমারে নিয়েছে ডেকে কোন দিকে জানিনি তা। হয়েছে মলিন চক্ষু এই, ছিঁড়ে গেছি ফেরে গেছি পৃথিবীর পথে হেঁটে হেঁটে, কতদিন রাত্রি গেছে কেটে, কত দেহ এলো গেল, হাত ছুঁয়ে ছুঁয়ে দিয়েছি ফিরায়ে সব। সমুদ্রের জলে দেহ ধুয়ে নক্ষত্রের তলে বসে আছি, সমুদ্রের জলে দেহ ধুয়ে নিয়া তুমি কি আসিবে কাছে প্রিয়া। তোমার শরীর তাই নিয়ে এসেছিলে একবার, তারপর মানুষের ভিড়, রাত্রি আর দিন তোমারে নিয়েছে ডেকে কোনকে। ফলে গেছে কতবার ঝরে গেছে তৃণ, আমাকে চাও না তুমি আজ আর জানি। তোমার শরীর ছানি পিপাসা মিটায় কে সে আজ, তোমার রক্তের ভালোবাসা দিয়েছ কাহারে, কে বা সেই। আমি এই সমুদ্রের পারে বসে আছি একা আজ, ওই দূর নক্ষত্রের কাছে আজ আর প্রশ্ন নাই। মাঝরাতে ঘুম লেগে আছে চক্ষে তার, এলোমেলো রয়েছে আকাশ, উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা। তারই তলে পৃথিবীর ঘাস ফলে ওঠে, পৃথিবীর তৃণ ঝরে পড়ে, পৃথিবীর রাত্রি আর দিন কেটে যায় উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা। তারই তলে হায় জানি আমি চলে যাব তোমার অনেক আগে, তারপর সমুদ্র গাহিবে বহুদিন, আকাশে আকাশে জ্বলে নক্ষত্র অনেক রাত আরো, যদিও তোমারও রাত্রি আর দিন শেষ হবে একদিন কবে।
আমি চলে যাব, তবু সমুদ্রের ভাষা রয়ে যাবে, তোমার পিপাসা ফুরাবে না। পৃথিবীর ধুলোমাটি তৃণ রহিবে তোমার তরে, রাত্রি আর দিন রয়ে যাবে তোমার শরীর, আর এই পৃথিবীর মানুষের ভিড়। আমারে খুঁজিয়াছিলে তুমি একদিন, কখন হারায়ে যাই এই ভয়ে নয়ন মলিন করেছিলে তুমি। জানি আমি, তবু এই পৃথিবীর ফসলের ভূমি আকাশের তারার মতন ফলিয়া ওঠে না রোজ। দেহ ঝরে যায় মন তার আগে, এই বর্তমান তার দুপায়ের দাগে মুছে যায় পৃথিবীর পর একদিন যা হয়েছে তার রেখা ধুলার অক্ষর। আমারে হারায়ে আজ চোখ ম্লান করিবে না তুমি। জানি আমি, পৃথিবীর ফসলের ভূমি আকাশের তারার মতো ফলিয়া ওঠে না রোজ। দেহ ঝরে তার আগে আমাদের ঝরে যায় মন। এটুকুই রাখি। এটুকুই রাখি, শেষ হইয়াও হইল না শেষ। অনেক বড় কবিতা, তবু সাঙ্গ হলো না, তাই না? সাঙ্গ। একটা অতৃপ্তি রয়ে গেল, কারণ না শুনতে দারুণ লাগছিল। এবং কবিতাটা আসলে যতবারই শুনি, এতবার পড়া হয়েছে, এতবার শোনা হয়েছে, প্রতিবারই মনে হয় নতুন করে ছুঁয়ে যাচ্ছে। আর আপনি পড়ছিলেনও বেশ। তো এই মুহূর্তে আমরা মনে হয় রাব্বির একটা কবিতা শুনে আমরা একটা ব্রেকে চলে যেতে পারি, একটা গানের ব্রেকে। সো রাব্বি, এখন একটা কবিতা আমরা শুনবো, এটা কোনটা হতে পারে? আরো একটা শহীদ কাজী। আর একটা শহীদ কাদরি, মাঠের এক প্রান্ত থেকে জীবনানন্দ, যেটা বলছিলাম একটু আরেক প্রান্ত থেকে শহীদ। হ্যাঁ, প্রবাবলি এটা আজকে রাতের মতো শহীদ কাজীর শেষ কবিতা পড়বো আমরা। তাহলে নিশ্চয়ই স্পেশাল কোন একটা কবিতা হবে অবশ্যই। হ্যাঁ, বলা যায়। এবং কিছুক্ষণ আগে আমি এটা বাছাই করে দিয়েছি যে এই কবিতাটা পড়তে হবে। হ্যাঁ, এটা অনেকটা অন রিকোয়েস্ট। আমার রিকোয়েস্ট এটা। হ্যাঁ। ওকে, তাহলে হয়ে যাক কথা। তো এই কবিতাটা অনেক ভালো, এবং আমি যেটা বলছিলাম যে বাংলা কবিতার ভাষা নির্ধারণ করে, মানে ভাষা তৈরি করে দিচ্ছিলেন শহীদ কাজী ওই সময়টাতে, আমার কাছে মনে হয়। আচ্ছা, তো এটা প্রবাবলি ওরকম একটা উদাহরণ আর কি। তো একই কাব্যগ্রন্থ থেকে তোমাকে অভিবাদন প্রিয়তমা, বাংলা কবিতার ধারা। কে যেন চিৎকার করছে প্রাণপণে, গোলাপ গোলাপ, ঠোঁট থেকে গড়িয়ে পড়ছে তার সুমসৃণ লালা। প্রেম প্রেম বলে এক চশমা পরা চিকন যুবক সাইকেল রিক্সা চেপে মাঝরাতে ফিরছে বাড়িতে। নীলিমা, নিসর্গ, নারী সম্মিলিত মুখের ফেনায় পরস্পর বদলে নিল স্থান কাল। দিবস সরবরি হলো, সফেদ পদ্মের পাতার মতো সূর্য উঠল ফুটে গোধূলির রাঙা হ্রদে। এবং স্বপ্নের অভ্যন্তরে কবিদের নিঃসঙ্গ করুণ গণ্ডদেশে মহিলার মতো ছদ্মবেশে জাদ্রেল নপুংসুক এক ছুঁড়ে মারল সুতীক্ষ্ণ চুম্বন। দারুণ। মানে প্রত্যেকটা শব্দই আমার কাছে যেটা মনে হচ্ছিল, প্রত্যেকটা শব্দই আসলে ওই শেষে সুতীক্ষ্ণ চুম্বনের মতো, মানে সুতীক্ষ্ণ তীব্রতা নিয়ে আসলে আঘাত করছিল আমাদেরকে। খুবই তীব্র একটা তাই না? কবিতা, খুবই তীব্র একটা কবিতা। এবং বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে একটু সময় নিয়ে নিচ্ছি। প্লিজ প্লিজ। সেটা হচ্ছে মানে কিছু জায়গা খুব দেখার মতো এখানে। যেমন ধরো সাইকেল রিক্সায় চেপে, সাইকেল রিক্সায় শব্দটার ব্যবহার বাংলা কবিতায়। নীলিমা, নিসর্গ, নারী সম্মিলিত মুখের ফেনায়, মানে সবাই নীলিমা, নিসর্গ, নারী নিয়ে কবিতা লিখছে, কিন্তু এর বাইরেও যে অনেক কিছু আছে কবিতা আসতে পারে, মানে এই ধরনের মানে মকারি গুলা, পালা বদলের একটা হ্যাঁ আভা সেখানে আছে। সেটাই দারুণ একটা কবিতা, এবং নামও বাংলা কবিতার ধারা। দারুণ একটা সময় কাটছে। আশা করছি বন্ধুদের যারা এই মুহূর্তে শুনছেন তাদেরকে আমরা ভুলে থাকতে পারি না এই মহালগ্নে, এবং এই উষা লগ্ন তো নয়, এই ঋষি লগ্নে। কিছু SMS কি পড়ে ফেলবো আসাদ ভাই? অফকোর্স, শিওর শিওর। আচ্ছা, তাহলে আমরা কিছু SMS পড়ে ফেলি, তারপরে আমরা একটা গানে চলে যাব। নিশ্চয়ই অনেক SMS এসছে, আমি কিছু কিছু সেখান থেকে পড়ছি। আমাকে আচ্ছা, আপাতত SMS না পড়ে আমরা গানে চলে যাই। তবে তার আগে সবাইকে মনে করি বন্ধু প্রতিম, ভ্রাতৃ প্রতিম, অগ্রজ প্রতিম, যাই বলি না কেন, দুজন খুব প্রিয় মানুষ আছেন এই মুহূর্তে, রাব্বি এবং আসাদ ভাই, যারা এর আগে অনেকবার এসেছিলেন, আজকেও এসেছেন, এবং আমরা তাদের কবিতা এবং সেই সাথে আড্ডায় নিশ্চয়ই দারুণ সময় কাটছে। আর যদি কোনো কবিতা রিকোয়েস্ট থাকে, যদি কবিতা নিয়ে বা আমাদের আড্ডা নিয়ে কিছু বলতে চান, কোনো প্রশ্ন তাদেরকে করতে চান, বা নিজের যে কোনো কথাই শেয়ার করতে চান, আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আমাদের নাম, আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। একটু পরে ফিরছি, সাথে থাকুন।
হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে। আর চলছে শুক্রবার রাতের বিশেষ ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। আমার সাথে দুজন বিশিষ্ট রথী মহারথী এবং দুজন বিশিষ্ট কাব্য জগতের কুতুব আছেন আমার সাথে। একজন হচ্ছেন ফয়সাল রাব্বি, আরেকজন হচ্ছেন আসাদুজ্জামান আসাদ ভাই, যাদের উপস্থিতিতে আমরা আজকে ধন্য, এবং আমার সাথে শ্রোতারাও কিন্তু অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছে। তাদের SMS এর বিশাল বহর দেখে আমি সেটা বুঝতে পারছি। সো রাব্বি এবং আসাদ ভাই, অনেকটা পথ তো পেরিয়ে এলাম, আজকে 12:58 বাজে। নিশ্চয়ই আরো কিছু কবিতা আমাদের জন্য অপেক্ষা করছে আপনাদের ঝুড়িতে। অবশ্যই, কিন্তু মনে হয় মাঝখানে আমরা SMS গুলো পড়ে নিলে ভালো হয়। অবশ্যই অবশ্যই কিছু SMS পড়ি আমরা, প্রাপ্তি শিকার এবং আরো অনেক কিছুই সেখানে থাকবে। আমাকে লিখেছেন সাকি, কবিতাগুলো অনেক সুন্দর, মিরপুর 10 নম্বর থেকে। জান্নাত লিখেছেন নাখালপাড়া থেকে, যে টিউন করেই সুখবর পেয়ে গেলাম এবং অভিনন্দন, থ্যাংক ইউ সো মাচ। আর আয়াত নামের একজন বন্ধু লিখেছেন যে এমন যদি কোনো মুহূর্তই না থাকে যে একটু এলোমেলো অগোছালো হাসি ভরা আনন্দময় কিছু মুহূর্ত, তাহলে হয়তো জীবনটাই বৃথা, তাই না? রাবি কিছু বলার ব্যাপারে? দারুণ একটা SMS কিন্তু। হ্যাঁ, জীবনটাই তো এলোমেলো। আমাদের এই সময়টা কিন্তু এটা একটা প্রতিচ্ছবি যে এলোমেলো অগোছালো হাসি ভরা আনন্দময় কিছু মুহূর্ত। আমরা অতটা প্রিপেয়ার্ডও না আসলে ভাবে, আমরা তথাকথিত কথিত অর্থে মানে পেশাদার কোনো না, আবৃত্তি কারো না, সেটা কিন্তু তারপর আমরা আসলে অগোছালো এলোমেলো ভাবে একটা চেষ্টা করছি হাসি আনন্দে ঠাট্টায় ভরা একটা কিছু সময় উপহার দিতে সবার জন্য। ওর SMS-টা আমাদের শোকেই রিফ্লেক্ট করছে, তাই না? সজল মুন্সিগঞ্জ থেকে জানিয়েছেন হেলাল হাফিজের অহংকার অথবা তুমি ডাক দিলে, এই দুটো কবিতা যে কোনো একটা পড়ার জন্য আমরা চেষ্টা করব। শার্লি জানিয়েছেন ডোন্ট এভার গিভ আপ ইয়োর হোপ অ্যাজ ইটস দ্য এসেন্স অফ লাইফ অ্যান্ড বি হ্যাপি অলওয়েজ। ইফ ইউ ক্যান ইরাজ ভাই প্লিজ রিসাইট জনান্তিকে বাই জীবনানন্দ দাস। তো মাঠের এক প্রান্ত থেকে জীবনানন্দের নিয়ে ঝাঁপি নিয়ে কবিতাটা তোমাকেও পড়তে বলেছি রাজ। আচ্ছা, আমি কবিতার নামটা পড়লাম জনান্তিকে, বাকিটা আসাদ ভাই পড়বেন, তাই না? ভেতরের অংশটুকু। আর আরো অনেকে লিখেছে, নির্জন জানিয়েছেন আসাদ ভাই এবং রাব্বি ভাই আসার আগেই করেছিলাম SMS-টা। যাই হোক, জয় গোস্বামী সুনীলের অনুরোধ রাখলাম তাদের কাছে, তাহাদেরই কানে। আচ্ছা, দেখা যাক। জয় গোস্বামী আমার মনে হয় রাব্বি পড়তে পারা, জীবনানন্দ নিয়ে তো আসাদ ভাই এগিয়ে যাচ্ছেন। আর একা লিখেছেন আমাকে যে জীবনানন্দ দাশের কয়েকটা কবিতার রিকোয়েস্ট। তবুও পায়ের চিহ্ন, ইহাদেরই কানে, নির্মলেন্দু গুণের ঘাসের ক্ষত। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর খতিয়ান, এই কবিতাগুলোর জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন একা। রাশেদ জানিয়েছেন ভাইয়া কবিতা আবৃত্তি দারুণ হচ্ছে। জীবনানন্দের রেইনকোট কাঁধে রেখে কোনটা ঠিক বুঝতে পারছি না, শীতকাল, চেতনা, লিখন অথবা হেলাল হাফিজের ব্যবধান, যে কোনো একটা শোনানোর জন্য। পরিস্বপ্ন জানিয়েছেন ইউ শুড সে বিগ থ্যাঙ্কস টু রাব্বি দ্য ওয়ে ফর দ্য ওয়ে হি টক্স। ও মাই গড, রাব্বি ডিজার্ভস ইট, রাইট আসাদ ভাই? মানে দারুণ একটা কণ্ঠ না, পৌরুষ দীপ্ত ভরাট তেজোদ্দীপ্ত তেজিয়ান একটা কণ্ঠ রাব্বি, তাই না? ভারী বজ্র কঠিন ইস্পাত কঠিন লৌহ দৃঢ়। পরের সেমিস্টারে চলে যাই। আচ্ছা, রাব্বি ইউ ডিজার্ভ ইট সিরিয়াসলি। মানে রাব্বির কণ্ঠস্বরের প্রতি আমরা ঈর্ষাতুর নয়নে তাকাই রাব্বির দিকে আমরা, তাই না? কবিতা আমাকে জানিয়েছেন শুনবো গোবরা গণেশ, রবীন্দ্রনাথ। এটা ঠিক কোন কবিতাটা? লুনা এটা SMS পাঠিয়েছেন। রবীন্দ্রনাথের এই কবিতাটা কোনটা? আসলে আমাকে একটু বর্ণনা করে দেন, মনে হয় তাহলে হয়ে যাবে, লাগবে না। আচ্ছা, এবং হিয়ার কামস দ্য স্পেশাল মেসেজ। শাহিনবাগ থেকে একজন বিশিষ্ট মানবী আমাদেরকে SMS পাঠিয়েছেন। আমাদের এখানে উপস্থিত একজনের জীবনের অর্ধাঙ্গিনী, হৃদয়ের পূর্ণাঙ্গিনী, নাম তার মৌসুমী। আচ্ছা, ইরাজ তোমাকে অভিনন্দন এবং তোমাদের আজ একসাথে শুনতে পেয়ে ভালো লাগছে। আমার জন্য একটা কবিতা বলো কিন্তু। আসাদ ভাই, আমরা ওনার পরিচয়টা একটু আপনার মুখে জেনে নিই। আচ্ছা, শি ইজ definitely we can guess. No, we can guess. আমরা জানি কিন্তু no guessing game. No guessing game, right? আমার বউ। আচ্ছা, অভিবাদন আপনাকে। আছে, থ্যাংক ইউ। তো ভাবির জন্য কি কবিতা পড়ছেন আসাদ ভাই? নিরুদ্দেশ যাত্রা পড়তে পারি। কেন নিরুদ্দেশে যাচ্ছেন নাকি? ভাবিকে রেখে আপনি নিরুদ্দেশে যাবেন না? নিরুদ্দেশে যেতে আমার কোনো আপত্তি নেই, এই জন্য। রেখে যাবেন না যেন, নিয়ে যাবেন সেই আমাকে দিয়ে যাবে, সেই আপনাকে নিয়ে যাবে। আচ্ছা, তো তার জন্য কি কবিতা হবে এখন? নিরুদ্দেশ যাত্রা রবীন্দ্রনাথের। নিরুদ্দেশ যাত্রা হয়ে যাক তাহলে। এটা শুরু করব? অবশ্যই। ওকে। আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরী।
যখনই শুধাই ওগো বিদেশিনী, তুমি হাসো শুধু মধুর হাসিনী, বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে, নীরবে দেখাও অঙ্গুলি তুলি, অকুল সিন্ধু উঠিছে আকুলি, দূরে পশ্চিমে ডুবেছে তপন গগন কোণে, কি আছে হোথায়, চলেছি কিসের অন্বেষণে? বলো দেখি মোরে শুধাই তোমায় অপরিচিতা, ওই যেথা জলে সন্ধ্যার কূলে দিনের চিতা, ঝুলিতেছে জল তরল অনল, গলিয়া পড়িছে অম্বরতল, দিগবধূ যেন ছল ছল আখি অশ্রুতলে, কোথায় কি আছে আলোয় তোমার, উর্মি মুখর সাগরের পার, মেঘচুম্বিত অস্তগিরির চরণ তলে, তুমি হাসো শুধু মুখপানে চেয়ে কথা না বলে, হু হু করে বায়ু ফেলিছে সতত দীর্ঘশ্বাস, অন্ধ আবেগে করে গর্জন জলোচ্ছ্বাস, সংশয়ময় ঘন নীল নীর, কোনো দিকে চেয়ে নাহি হেরি তীর, অসীম রোদন জগৎ প্লাবিয়া দুলিছে যেন, তারি পরে ভাসে তরণী হিরণ, তারি পরে পরে সন্ধ্যা কিরণ, তারি মাঝে বসি এ নীরব হাসিছ কেন? আমি তো বুঝি না কি লাগি তোমার বিলাস হেন, যখন প্রথম ডেকেছিলে তুমি কে যাবে সাথে, চাহিনু বারেক তোমার নয়নে নবীন প্রাতে, দেখালে সম্মুখে প্রসারিয়া কর, পশ্চিম পানে অসীম সাগর, চঞ্চল আলো আশার মতন কাঁপিছে জলে, তরিতে উঠিয়া শুধানু তখন, আছে কি হোথায় নবীন জীবন, আশার স্বপন ফলে কি হোথায় সোনার ফলে, মুখ পানে চেয়ে হাসিলে কেবল কথা না বলে, তারপরে কভু উঠিয়াছে মেঘ, কখনো রবি, কখনো ক্ষুব্ধ সাগর, কখনো শান্ত ছবি, বেলা বহে যায় পালে লাগে বায়, সোনার তরণী কোথা চলে যায়, পশ্চিমে হেরি নামিছে তপন নস্তা চলে, এখন বারেক শুধায় তোমায়, স্নিগ্ধ মরণ আছে কি হোথায়, আছে কি শান্তি, আছে কি সুপ্তিতে, হাসিতেছ তুমি তুলিয়া নয়ন কথা না বলে, আধার রজনী আসিবে এখনই মেলিয়া পাখা, সন্ধ্যা আকাশ স্বর্ণ আলোক পরিবে ঢাকা, শুধু ভাসে তব দেহ সৌরভ, শুধু আসে কানে আসে জলকল রব, গায়ে উড়ে পড়ে বায়ু ভরে তব কেশের রাশি, বিকল হৃদয় বিবশ শরীর, ডাকিয়া তোমারে কহিব অধীর, কোথা আছো গো করহ পরশ নিকটে আসি, কহিবে না কথা দেখিতে পাবো না নীরব হাসি। ওহে অগ্রজ, ওহে ভ্রাত, এ কি শ্রবিলুম। রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ শ্রবিলুম। আচ্ছা, তো আসাদ ভাই, হ্যাঁ। একটা এসএমএস কিন্তু না পড়লেই না, Please. না পড়লেই না। অবশ্যই পড়তে আচ্ছা, হবে। অবশ্যই অবশ্য পড়নীয়। তো অবশ্য পড়নীয় এসএমএসটা হচ্ছে জেনিফারা নামের একজন এসএমএস পাঠিয়েছেন, উনি একজন রেগুলার আসলে। Okay. আসাদ ভাই 1333 আবৃত্তির জন্য হ্যাঁ। ধন্যবাদ। ফয়সাল আদ্দাল রাবি ভাই, আপনার চতুর্থ সেলাইয়ের নিচে লেখা গান কবিতাটা পড়েছিলাম, বেশ লেখেন। Wow. আচ্ছা, চতুর্থ সেলাইয়ের নিচে লেখা গান, চতুর্থ সেলাই হ্যাঁ, এই কবিতাটা উনি পড়েছিলেন জেনিফার এবং লিখেছেন বেশ লেখেন। তো রাব্বি, আমরা এই কবিতাটা, যেহেতু যে কবিতাটা উনি বললেন, আমরা কিন্তু এটা শুনতে চাই, তোমার নিজের লেখা চতুর্থ সেলাইয়ের নিচে লেখা গান। আচ্ছা তো এটা কি এখন হবে না একটু পরে হবে? আচ্ছা, একটু পরে শোনাবো। পরে হবে। হ্যাঁ, শোনাবো। আচ্ছা, তবে বেশ গুণমুগ্ধ একজন পাঠিকা তোমার, কারণ এই কবিতাটা তিনি পড়েছেন। না, আমি খুবই অবাক হলাম, কারণ আমি ওনাকে চিনি না। আর হচ্ছে সুনির্দিষ্ট অনুরোধ করছি। সুনির্দিষ্ট অনুরোধ এবং অনির্দিষ্টতা জ্ঞাপক নহে। না, তোমার শোতে আসাটা সবসময় ইরাজ মানে খুব এনকারেজিং হয় আমার জন্য, কারণ মানে একটা কমন চিন্তা হচ্ছে বাংলাদেশে, যেটা কবিতার পাঠক নেই। Right. আর আমার মতো দিনহীন একজন কবির কবিতা এ তোমার বিনয়। কেউ পড়ছেন, জানছেন, সেটা একটা রেডিও শোতে যখন জানতে পারছি, তখন ডেফিনেটলি ইটস রিয়েলি এনকারেজিং, ইন্সপায়ারিং, এন্ড থ্যাংক ইউ মাচ। এবং আমার কাছে আমি মনে পড়ে হয়- শোনাবো কবিতাটা। Definitely, আমার কাছে মনে হয় যে এফএম রেডিওর এর একটা ভালো দিক যে একদম মানে সাথে সাথে তাৎক্ষণিক ইন্টারাকশন হচ্ছে এবং আমি প্রতিক্রিয়াটা জানতে পারছি। Right. যেমন একটা নির্দিষ্ট একটা কবিতার নামও লিখেছেন, যে কবিতাটা পড়েছে এবং ভালো লিখছে। আশা করবো জেনিফার এবং আরো সবাই আমাদের
ফয়সাল আদনান রাব্বি ভাইয়ের আর অনেক কবিতা পড়বেন আমি এবং বন্ধু বলেন আমরা আসলে স্বীকার করতে বাধ্য যে তিনি একজন ভালো লেখেন এবং সাগরের ভাষায় শিক্ষিত কবি। পরে আমরা ঠকি না। পরে কেউ ঠকবেন না। জান্নাত নাখালপাড়া থেকে জানিয়েছেন যে এটাই আমার শেষ ড্রিমস এভিনিউ। কেন আমি জানি না, উনি কি দেশের বাইরে যাচ্ছেন নাকি অন্য কোনো কারণে, তবে অসাধারণ একটি এপিসোড, এটা উনি মন্তব্য করতে বাধ্য হয়েছেন। জেসি জেনি জানিয়েছেন জীবনানন্দ দাশের তোমায় আমি, এই কবিতাটা পড়া যাবে কিনা আসাদ ভাই? তোমায় আমি, এটা কি জীবনানন্দ? জীবনানন্দে, এবং এটা খুঁজে পেয়ে আমাদের পড়তেই হবে। ওকে, আমরা খুঁজে দেখি। এবং মগবাজারের তানি জানিয়েছেন যে সিম্পলি এত ভালো লাগছে যার কোনো হেডলাইন দিতে পারছি না। ধন্যবাদ ইরাজ, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা নামে। বোধহয় উনি এই কবিতাটা শুনতে চান, বনলতা সেন। আর জেসি জেনি আরেকটা কথা বলেছিলেন যে অসাধারণ কবিতার বিশুদ্ধ কিছু আলো এসে ছুঁয়ে যাচ্ছে হৃদয়কে, যার তীব্রতা হৃদয়ে থেকে যাবে। অ্যামেজড, রিয়েলি অ্যামেজিং টু হিয়ার ইউ গাইজ। খুব সুন্দর লাইন যে কবিতার বিশুদ্ধ কিছু আলো এসে ছুঁয়ে যাচ্ছে হৃদয়কে। এন্ড ফুল ক্রেডিট গোস টু রাব্বিয়ান আসাদ ভাই। আর আপাতত আমরা এসএমএস আর পড়ছি না, আমরা আবার কবিতায় চলে যাচ্ছি। তো এখন কার কণ্ঠে আমরা কি শুনবো? আমি শোনাতে পারি একটা কবিতা উৎসর্গ করি আর কি একজনকে। হ্যাঁ, কাকে আমরা শুনতে চাই? কাকে? সে মনে হয় শুনছে এখন, আইনান। আইনান, তো আরো দুটি কথা হয়ে যাক এই উদ্দেশ্যে। আইনানের জন্য দুটো কথা আরো শুনি আমরা। শি ইজ মাই ফিয়ান্সে। এই আর কি বলবো, বাকিটা কবিতাতেই শোনা যাবে। আর কিছু বলার আসাদ ভাই সেই সব শেষ করে দাও। কিন্তু আসাদ ভাই, কাজ ভাঙার শব্দ কি শুনতে পাচ্ছেন আপনি? অবশ্যই শুনতে পাচ্ছি। তীব্র শব্দে কিছু কাজ এই মুহূর্তে রাব্বি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলো শি ইজ মাই ফিয়ান্সে। কিছু তরুণী হৃদয়ের কাজ ভাঙার শব্দ, ঝুর 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 করে কাজ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে তোমার চেয়ে তরুণীরা আরো ভালোভাবে অনুভব করতে পারছে। এবং কিছু কাজ ভাঙার শব্দ আমি অনেক হটসিটে বসে পাচ্ছি এই মুহূর্তে। তাদের জন্য সমবেদনা রইল। আমরা শুনি। আচ্ছা, আচ্ছা, আনন্দ ভৈরবী কবিতার নাম। আনন্দ ভৈরবী শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। আমার অসম্ভব প্রিয় একজন কবি, অসম্ভব প্রিয় একটা কবিতা। আমি নিজে খুব একটা ছন্দে লিখি না, কিন্তু মানে যদি কখনো লিখতাম হয়তো শক্তির কাছাকাছি কিছু লেখার চেষ্টা করতাম। এবং আমাদের বিশ্বাস সে শক্তি তোমার আছে, শক্তির কাছাকাছি লিখবার মতো শক্তি। আচ্ছা, না এইরকম দৃশ্য তো আমার নাই। আচ্ছা, পড়ি কবিতাটা, হয়ে যাক। আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। আজ সেই মাঠে আসে না রাখালের ছেলে, কাঁদে না মোহন বাসিতে বটের মূল, এখনো বর্ষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে। সে কি জানিত না এমনই দুঃসময় লাফ মেরে ধরে মোরগের লালে ছুটি? সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণের বাম মুঠি? সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এ হৃদয়পুর? সে কি জানিত না আমি তারে যত জানি আনখ সমুদ্র? আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। সাধু সাধু, অসাধারণ। এবং লাস্ট লাইনটা যেটা ছিল, শক্তির শক্তি আমরা অনুভব করতে পারলাম, এবং আবৃত্তিকারের শক্তিও সেই সাথে। এবং শেষে যেটা একদম কথা ছিল যে উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। রাব্বির আবৃত্তি এবং শক্তির ছন্দ আমাদেরকে কিন্তু আনন্দ ভৈরবীতে ভাসিয়ে নিয়ে গেল, তাই না আসাদ ভাই? উদ্ভাসিত হলাম আমরা। অবশ্য এই কবিতায় আমার প্রিয়, মানে যদি পংক্তি বলি আর কি আলাদা করে দুটো, যে সে কি জানিত না এমনই দুঃসময় লাফ মেরে ধরে মোরগের লাল ছুটি, খুব বিউটিফুল আর কি, মানে অসাধারণ। তো অসাধারণ কবিতার অসাধারণ আবৃত্তি হলো এবং আমরা তন্ময় হয়ে শুনলাম শক্তির এই কবিতাটা। তো আসাদ ভাই, এবার আপনার শক্তির দিকটা আমরা একটু জানি যে কোন কবিতা আমাদেরকে পড়ে শোনাচ্ছেন এই মুহূর্তে। আচ্ছা, আপনার লেখা একটা কবিতা কি আজকে হবে না? আমার লেখা কবিতা আমি নিয়ে আসিনি, কোনো মুখস্থ নেই? হরিয়াল পাখির ওই কবিতার মতো কোনো কবিতা মুখস্থ নেই আপনার? আমি একটু আসলে ভাই কিন্তু কবিতা মুখস্থ থাকে, তার স্মৃতিশক্তি খুবই ভালো এবং ফটোগ্রাফিক মেমোরি আপনার, আমরা যতদূর জানি। সেরকম কিছু না, একটা ছোট্ট কবিতা মনে আছে হয়তো, এটা বলতে পারি। নিজের লেখা? নিজের লেখা। এটা নাম কি কবিতাটার?
কবিতাটার আমি কোনো নাম দেই নাই, আমি কোনো কবিতারই কোনো নাম দেই না, শিরোনামহীন সব কবিতা। সবই। তো এটা হচ্ছে এক ধরনের প্রস্তাবনা। প্রস্তাবনা, হ্যাঁ। আচ্ছা। এটা আজই হতে কত বর্ষ আগে লিখেছিলেন? এটা আমার বয়স তখন কত ছিল, 21-22 হবে। 21-22 হবে, সুকান্তের বয়স। হ্যাঁ, যাকে উদ্দেশ্য করে লেখা যেতে পারে সেরকম কাউকে পাওয়ার আগেই লিখেছি। আচ্ছা, এটা খুব তাৎপর্যপূর্ণ একটা কথা রাখবি, মানে যে তুমি আসার আগেই আমি প্রস্তুত ছিলাম তোমার জন্য কবিতা হাতে, ও, তখনও তুমি আসোনি। তুই কি আসাদ ভাই ট্রিকটা ধরতে পারছো রাজ? this is the- আমি অত অত গভীরে যেতে 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 চাই না। না, আমরা জানি ভাবি শুনছে। না, হতে পারে যে ভাবির জন্যই তখন অপেক্ষায় ছিলেন। না না, ঠিক আছে আসাদ ভাই, 21 আপনি বছরের বলে ফেলুন। যুবা। আমি কবিতাটা শোনাই। কবিতাটার তো হ্যাঁ, শিরোনামহীন একটা কবিতা হয়ে যাক। আপনাকে পূজা করতে ইচ্ছে করছে দেবী, কাছে আসুন। পৃথিবীকে একটা বেদী মনে করে দাঁড়িয়ে পড়ুন, সাষ্টাঙ্গে প্রণাম করি। ললাটে চরণ স্পর্শ, আশীর্বাদময় দৃষ্টিপীঠের উপর আমাকে বর দিন, যেন আপনার মন্দিরের চিরকালের পুরোহিত হই। এইটুকুই। অতি সংক্ষেপ, কিন্তু ভাবের প্রকাশে বা রাইট। বা অনুরণ ঘটাতে সংক্ষিপ্ত নহে, তার ব্যাপ্তি অনেক। সো আসাদ ভাই, আপনি বোধহয় একটু আগে একটা কবিতা পড়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, মাঝখান দিয়ে আমরাই একটা আপনার লেখা কবিতা পড়তে বললাম। তো তার আগে যেটা আপনি পড়তে যাচ্ছিলেন সেটা কোন কবিতা? এটা হচ্ছে রিকোয়েস্ট থেকে আমাকে তুমি। তোমায় আমি নাকি আমাকে তুমি? আমাকে তুমি রিকোয়েস্ট ছিল না? তোমায় আমি। তোমায় আমি। হুম। আচ্ছা, তাহলে তবে আমাকে তুমিও কিন্তু বেশ একটি কবিতা, হ্যাঁ, এটা বেশ ফেভারিট একটা কবিতা। শুনে ফেললে মন্দ হয় না কিন্তু এই বেলা। শোনা যেতে পারে। তাহলে শুরু করব। নিশ্চয়ই। আমাকে তুমি। আমাকে তুমি দেখিয়েছিলে একদিন মস্ত বড় ময়দান, দেবদারু পামের নিবিড় মাথা, মাইলের পর মাইল। দুপুর বেলার জনবিরল গভীর বাতাস, দূর শূন্যে চিলের পাটকিলে ডানার ভিতর অস্পষ্ট হয়ে হারিয়ে যায়। জোয়ারের মতো ফিরে আসে আবার, জানালায় জানালায় অনেকক্ষণ ধরে কথা বলে। পৃথিবীকে মায়াবীর নদীর পাড়ের দেশ বলে মনে হয়। তারপর দূরে, অনেক দূরে, খররৌদ্রে পা ছড়িয়ে বর্ষীয় শিরুপসীর মতো ধান ভানে গান গায়, গান গায় এই দুপুরের বাতাস। এক একটা দুপুরে এক একটা পরিপূর্ণ জীবন অতিবাহিত হয়ে যায় যেন। বিকেলের নরম মুহূর্ত, নদীর জলের ভিতর সম্বর, নীলগাই, হরিণের ছায়ায় আসা যাওয়া, একটা ধবল চিতল হরিণীর ছায়া, আতার ধূসর ক্ষীরে গড়া মূর্তির মতন। নদীর জলে সমস্ত বিকেল বেলা ধরে স্থির। মাঝে মাঝে অনেক দূর থেকে শ্মশানের চন্দন কাঠের চিতার গন্ধ, আগুনের ঘিয়ের ঘ্রাণ। বিকেলে অসম্ভব বিষণ্ণতা, ঝাও, হরিত কিশাল, নিভন্ত সূর্যে পিয়াসাল পিয়াল, আমলকি, দেবদারু। বাতাসের বুকে স্পৃহা, উৎসাহ, জীবনের ফেনা। সাদা সাদা সিট, কালো পায়রার ওড়াওড়ি জ্যোৎস্নায়, ছায়ায় রাত্রি, নক্ষত্র ও নক্ষত্রের অতীত নিস্তব্ধতা। মরণের পরপারে বড় অন্ধকার, এই সব আলো, প্রেম, নির্জনতার মতো। এই শেষ লাইনটাতে এসে আসাদ ভাই, হ্যাঁ, এই শেষ লাইনটাতে সেই কবিতাটার মরণের পরপারে বড় অন্ধকার, এইসব আলো, প্রেম ও নির্জনতার মতো। আমি আমার লাস্ট শোতে এই লাইনটার রেফারেন্স দিয়েছিলাম কোন একটা প্রসঙ্গে। মানে এই হ্যাঁ, কবিতাটা শুনছি, এটা ভালো লাগলো, অনুভূতি কাজ করছে, কিন্তু শেষ লাইনে সেটা ভয়াবহ বিষণ্ণতা আবার চলে আসে হঠাৎ করে একদম। এই লাইনটা যে মরণের পরপারে বড় অন্ধকার, এইসব আলো, প্রেম ও নির্জনতার মতো। রাইট, কিছু বলার নেই আসলে, বলার নেই। কিছু বলার নেই। তো রাব্বির কিছু বলার আছে নিশ্চয়ই।
না আমার কিছু বলেন তার একজন তার কবিতার একজন গুণমুগ্ধ ভক্ত পাঠিকাকে জেনিফারা, যিনি শুনতে চেয়েছিলেন চতুর্থ লাইনের নিচে লেখা গান, চতুর্থ সেলাইয়ের নিচে লেখা গান। চতুর্থ সেলাই নিচে লেখা গান। তো আপনি এই কবিতাটা আদি হতে কত বর্ষ আগে তুমি রচিত করেছিলে? এটা ভেরি রিসেন্ট, জুনে লিখেছি প্রথম, মনে হয় মেতে, তারপর কিছু ঘষা মাজা হলো, পাবলিশ হতে হতে জুন। পাবলিশ হতে হতে জুন। এই কবিতার পেছনের কিছু আমরা কি শুনবো? দুটো লাইন, দুটো কথা কি আমরা জানতে পারি কবিতার পেছনে গল্প? কারণ আমার খুব ভালো লাগে গল্প বা কবিতার পেছনের কিছু কথা শুনতে। ওরকম ঠিক স্পেসিফিক কোন গল্প নাই, আমি আসলে এক ধরনের রাইটার্স ব্লকের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার গত 1 বছরে লেখালেখি খুব কম, আর গত 3-4 মাসে কিছুই লিখি নাই। আর এই রাইটার্স ব্লকের মাঝেই হঠাৎ করে দুটো কবিতা লেখা হলো, তখন হচ্ছে এটা, আর পরে আরেকটা আছে। তো ব্লক কি উঠে গেছে? না, ব্লক যায়নি, এরপর আবার ব্যাক ইন দ্য ব্লক আর কি। তো বঙ্গোপসাগরে গ্যাস ওঠানোর 29টা ব্লক বোধহয় 29টা ব্লকে না আসাদ ভাই ভাগ করা হয়েছে। তো আমরা জানি না রাব্বির কয়টা ব্লক, সব বলে মনে হচ্ছে আমার আর কি। আচ্ছা, তো ব্লকগুলো উঠে যাক, নতুন কবিতা আসুক, আমরা এটা চাইবো। সেটাই। এবং সেই প্রার্থনার জন্যই আমরা এই কবিতাটা আর পড়বো। কবিতার পিছনের কোনো ওরকম স্পেসিফিক কোনো গল্প নাই, নামটার পিছনে গল্প আছে, সেটা আবার এতই মানে ব্যক্তিগত, আমি এটা কখনোই কারোর সাথে শেয়ার করতে খুব একটা কমফোর্টেবল হব না আর কি। তবে থাক। আর কবিতাটা শুনলেই যে কেউ বুঝতে পারে যে পিছনের ব্যাপারটা কি। মানে আসলে খুব তো অস্থির একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, আর দেশ বলি, পৃথিবী বলি, সবকিছু মিলিয়ে আর কি। তো ওই অস্থিরতাটা নিয়েই, আর বেশি দূর না বলি, কবিতাটা থেকেই মানুষ শুনে যায় আমাদের চতুর্থ সেলাই নিচে লেখা গান শুনে ফেলি আমরা এই বেলা। আচ্ছা, চতুর্থ সেলাই নিচে লেখা গান। এইসব রাতে নিজের জন্য অনেক করুণা নিয়ে বেঁচে থাকো। তর্কযুদ্ধের শেষে জমা রেখে যাও তোমার ধারালো শস্ত্র, আর বুক চেরা অনর্থের নিচে ফিরে পাও সম্বিত তোমার। মৃদু চিৎকারে নিচে নিশ্চয়ই চাপা পড়ে আছে আঙ্গুল, তার গাঢ় ভাজে কোনো এই খুনের নামটা চতুর্থ সেলাইয়ের চিহ্ন। পৃথিবীতে আজ শুধু ধাতব গান, আর তার ভেতরে প্রাসঙ্গিক গর্জন, যেন কোনো সুপ্ত শিশু প্রথম ঘুমের শেষে মাতৃজঠরে জেগে উঠল, যেন তার আগমন ধ্বনি এই রাতে অনেক করুণা নিয়ে পৌঁছল। এইসব রাতে তাই কান পাতো, গণফুল যখন মৃত্যুই গন্তব্য। এই রক্তহলির নিচে হাহাকার আছে, আছে মিনারো মোটিভ। করতিতে ধরো এ অজস্র শুক্রাণু, আর ঢেলে দাও মাতৃগর্ভে। সাইরেন বেজে উঠুক, ভেঙে পড়ুক সারাৎসার ধাতব চিৎকারে। ধুলো হয়ে যাক মিনারো মোটিভ, অনেক করুণা নিজের ভেতরে ধরে। এই সব ভয়াল রাতে তুমি বেঁচে থাকো করুণ ও অপ্রয়োজনে। আসাদ ভাই আরেকজন বিশিষ্ট কবি এবং আবৃত্তিকার হয়ে আরেকজন কবি এবং আবৃত্তিকার, যেহেতু আপনি মূল্যায়ন করুন তার এই চতুর্থ সেলাই নিচে লেখা গান কবিতা খানি। একটা আক্ষেপ তৈরি হচ্ছে। কি আক্ষেপটা কিরকম? আক্ষেপটা আহারে আহারে যদি আমিও লিখতে পারতাম। এক মহৎ মন্তব্য এবং মূল্যায়ন আমরা শুনলাম আসাদ ভাইয়ের কাছ থেকে। তো রাবি, দারুণ হয়েছে কবিতাটা, এবং স্পেশালি ওই যে একটু আগে যেটা বলছিলাম যে শেষের লাইনে একটা প্রগাঢ় বিষণ্ণতা ছড়িয়ে যায়, একটা রেশ রেখে যায়, এটাতে কিন্তু এই কবিতাটা কিন্তু আছে। আসাদ ভাই, আপনি শুনেন ওই যে অনেক করুণা নিজের ভেতরে ধরে, এইসব ভয়াল রাতে তুমি বেঁচে থাকো করুণ ও অপ্রয়োজনে। সেই ঠিক একই রকম একটা নিবিড় বিষাদ রেখে গেল, তাই না? এ থেকে মুক্ত করবে কে আমাদের? আসাদ ভাই, আপনি আরেকটা কবিতা পড়ে আরেকটা পড়ো, তারপরে আমি আসি। তাহলে রাব্বি আরেকটা হয়ে যাক। কিছু SMS দেখা যাক এই ফাঁকে আমাদের জানালায় ভিড় করলো কিনা। শামীম হোসেন SMS পাঠিয়েছেন এবং নির্জন লিখেছেন, রাব্বি ভাইয়ের কণ্ঠস্বরের গাম্ভীর্যে জমে যাচ্ছি, এভাবে কবিতা পাঠ করলে তো আবৃত্তি আর শুনতে ইচ্ছে হবে না কোনোদিন। কি করি বলেন তো রাব্বি ভাই? শুনবেন না, দরকার নেই। উদাস হয়ে যাচ্ছি আমরা। দারুণ একটা মন্তব্য করেছেন, অসাধারণ মন্তব্য, এবং নির্জন খুব ভালো লেখে, সবসময় খুব সুন্দর কিছু কথা লিখে SMS করে আমাদেরকে। আর পরিস্বপ্ন জানিয়েছেন যে আসাদ ভাইয়ের শিরোনামহীন কবিতাটার জন্য বিরাট এক মারহাবা। মানে আপনার নিজের লেখা যে কবিতাটা ছিল, প্রস্তাবনা। আর কুসুমী ভাবিকে এই কবিতাটা শোনানোর পর ভাবি কি বলেছিলেন এটা উনি জানতে চেয়েছেন। এটা কি এখানে বলতে হবে? ওকে, অংশ বিশেষ সম্পাদনা করেও হলেও বলতে হবে। অবশ্যই অনেক পছন্দ করেছিল, এবং সে কবিতা পছন্দ করা, আগে তার কবিতার এতটা অভ্যাস ছিল না, পরবর্তীতে সে
আবৃত্তির একটা কোর্সেও ভর্তি হয় আচ্ছা, আপনারই ইন্সপিরেশন আই গেস। ইন্সপিরেশনে। আচ্ছা, এবং সে এখন কবিতা পছন্দ করে এবং তাকে আমি কবিতা শোনাই। তার মানে প্রায়শই কবিতা শুনিয়ে থাকেন। হ্যাঁ, দারুণ দারুণ একটা ব্যাপার না, একজন কবিতা প্রেমিক মানুষ তার প্রিয়তমা মানুষটিকে কোন একটা হয়তো বাসায় তো কবিতা চলে, আমি তো কবিতা পড়ি সবসময়, তাকে শুনতেই হয়, সুতরাং অভ্যস্ত হয়ে গেছে আর কি। তাহলে বিষয়টা হয়তো এরকম যে আপনাদের বাসায় হয়তো গৃহস্থালির প্রয়োজনীয় সবকিছুই আছে, ফার্নিচার, বাসা সাজানোর সব উপকরণ, সব প্রয়োজনীয় সবকিছুই, কিন্তু আলোকিত করে রাখে হয়তো ঘরটা কবিতার সেই অদ্ভুত ছন্দ, তাই না? সেটাই সেটাই সে আর বলতে দাদা। সে এক বলতে দাদা। তো তাহলে আমরা এখন কি শুনবো, কার কাছ থেকে? এখন রাবি কিছু শোনাবে? আমি শোনালে মনে হয় আমার নিজের কবিতাই শোনাতে হবে আবার। কোনটা রাব্বি শুনিয়ে ফেলো এই বেলা? এটা লুমোস কবিতাটার নাম, ওটাই শোনাই। ছোট্ট একটা কবিতা, লুমোস। এসো রোদ, তাপানুকুলে সন্ধ্যায় তোমাকে জড়িয়ে একটু ঘুম। পৃথিবীর নিরাপদ কোন স্টেশনের পিঠে দূর থেকে গড়িয়ে আসছে মহানগর। র্যাকসেকে রহস্য রোমাঞ্চ একটা ম্যারমেরে চাদরের নিচে, আর জানালায় গলে যাচ্ছে বস্তুত সব। রেলের স্লিপারে ফেলে যাওয়া এই ভ্রমণ, প্যারেক বিয়ে রক্ত, আমি কেন যে তার ঘ্রাণ পাই লৌহ সভ্যতায়। আসাদ ভাই, এবারও কিন্তু আপনাকে মূল্যায়ন করতে হবে। কিছুক্ষণ আগে এই শো শুরু হওয়ার আগে হুম। এর রাব্বি যখন বসেছিলাম বাইরে, হুম, তখন রাব্বি একটা কথা বলেছিল যে কবিতার মধ্যে একটা মানে কবিতার চারপাশে একটা হুম। ঘোমটা, জাস্ট এই শব্দটা সে ব্যবহার করেছিল, থাকলে ভালো হয়। কবিতার চারপাশে একটা ঘোমটা। তা আচ্ছা। আমি মজা করে বলেছিলাম, তুমি কি পর্দার কথা বলছো? যেন বেআব্রু না হয় যেন কবিতা। কবিতাটা শুনে মনে হলো এর একটা পর্দা আছে। আচ্ছা। পুরোপুরি সবাই সবকিছু বুঝতে পারবে না, বাট একটা অনুভূতি ঠিকই তৈরি করতে পারবে এবং হুম। অভিভূত। থ্যাংক ইউ। তো এরকম কোন পর্দার উদ্দেশ্যে বোধহয় শামসুর রহমান লিখেছিলেন, মায়াবী পর্দা দুলে ওঠো। তো লুমোস নামটি দিয়ে কবিতার যে নাম, রাব্বি তোমার এই কবিতার নাম লুমোস, তো লুমোস দিয়ে তুমি কি বোঝাতে চেয়েছো, কবি কি বোঝাতে চেয়েছেন এই নামে, নামকরণের মাধ্যমে নামকরণের সার্থকতা নিরূপণ করো নিজেই। কবিতাটা আসলে মানে আসাদ ভাই অত কমপ্লিকেটেড কিছু না আর কি, মানে এখন আবার অবশ্য আমি বলে দিলে প্রবাবলি মজাটা নষ্ট হয়ে যাচ্ছে। একটু শুনি। মানে এটা মানে ধরেন একটা রেল যাত্রার এক্সপিরিয়েন্স আর কি, একটা রেল যাত্রার ভ্রমণের অভিজ্ঞতা। আর লুমোস নামটা তো, লুমোস তো ল্যাটিন থেকে আসা, মানে হচ্ছে আলো আর কি, আলো। ওকে। আর আমি হ্যারি পটারে খুব অ্যাভিড রিডার আর কি, ওখানে একটা ইয়ে ছিল যে লুমোস মানে আলো জ্বলে ওঠো, একটা মন্ত্র। লুমিনাস। হ্যাঁ। তো ওরকম আর কি, মানে এটা হচ্ছে ওই রেল, একদম সম্ভবত রেল করে কোথাও যাচ্ছিলাম, তখন হচ্ছে এরকম আলো এসে পড়ছিল জানলা দিয়ে আমার এসি রুমটার মধ্যে। আচ্ছা। আর হচ্ছে তারপরে বাকিটা আসলে আসতে থাকলো আর তুমি নিশ্চয়ই বিনা টিকিটে যাচ্ছিলে না? না, বিনা টিকিটের এক্সপিরিয়েন্স কখনো হয়নি। ইরাজের কেমন? আমারও হয়নি, হতে পারলে মন্দ হতো না। আমার কাছাকাছি একটা অভিজ্ঞতা হয়েছিল, মাঝখানে 8 জন মিলে 4 জনের টিকিট করে গিয়েছিলাম। এটা কিন্তু বিষয়টা বিনা টিকিটে, তো বাকি চারজনের টিকিট নাই। এমন একজন কবি এবং আবৃত্তিকার যাচ্ছেন শুনলে নিশ্চয়ই টিকিট চেকারও বা সাষ্টাঙ্গে, আপনার একটি কবিতা এই শব্দটি ছিল একটু আগে, সাষ্টাঙ্গে পরে বলতো দাদা টিকিট লাগবে না আজকে। রীতি নামের একজন শ্যামলী থেকে জানিয়েছেন যে আসাদ ভাইয়ের কাছে জীবনানন্দের যদি আমি ঝরে যাই, আকাশের 7টি তারা, সময়ের কাছে, এই সবগুলো কবিতা শুনতে চাই। খুবই প্রিয় কবিতা। যদি আমি ঝরে যাই, আকাশের 7টি তারা, সময়ের কাছে। চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। অনেকগুলো কবিতা রিকোয়েস্ট একসঙ্গে। আমি এখন একটা কবিতা শোনাতে চাই, সেটা হচ্ছে দীপ্তি। হ্যাঁ, জীবনানন্দেরই একটা কবিতা। জীবনানন্দেরই। হয়ে যাক। তোমার নিকট থেকে যত দূর দেশে আমি চলে যাই তত ভালো। সময় কেবলই নিজ নিয়মের মতো, তবু কেউ সময় স্রোতের পরে সাঁকো বেঁধে দিতে চায়। ভেঙে যায়, যত ভাঙে তত ভালো। যত স্রোত বয়ে যায় সময়ের মতন নদীর, জলসিঁড়ি নিপার ওড়ার রাইন,
রেবা কাবেরীর তুমি তত বহে যাও, আমি তত বহে চলি, তবুও কেহই কারো নয়, আমরা জীবন তবু। তোমার জীবন নিয়ে তুমি সূর্যের রশ্মির মতো অগণন চুলে, রৌদ্রের বেলার মতো শরীরের রঙে খরতর নদী হয়ে গেলে হয়ে যেতে, তবু মানুষই হয়ে পুরুষের সন্ধান পেয়েছ। পুরুষের চেয়ে বড় জীবনের হয়তোবা। আমিও জীবন তবু, কচিত তোমার কথা ভেবে, তোমার সে শরীরের থেকে ঢের দূরে চলে গিয়ে কোথাও বিকেলবেলা নগরীর উচ্চারণে উচল সিঁড়ির উপর রৌদ্রের রং জ্বলে ওঠে দেখে, বুদ্ধের চেয়েও আরো দিন সুসময় সুজাতার মৃত বৎসারে বাঁচায়েছে কেউ, যেন মনে হয় দেখা যায়। কেউ নেই স্তব্ধতায়, তবুও হৃদয়ে দীপ্তি আছে। দিন শেষ হয়নি এখনো, জীবনের দিন, কাজ শেষ হতে আজও ঢের দেরি। অন্য নেই হৃদয়বিহীনভাবে আজ মৈত্রেয়ী ভূমার চেয়ে অন্য লোভাতুর। রক্তের সমুদ্র চারিদিকে, কলকাতা থেকে দূর গ্রিসের অলিভ বন, অন্ধকার। অগণন লোক মরে যায়, সেই মৃত্যু ব্যাসনের মতো মনে হয়। এছাড়া কোথাও কোনো পাখি, বসন্তের অন্য কোনো সাড়া নেই, তবু এক দীপ্তি রয়ে গেছে। তবু এক দীপ্তি রয়ে গেছে। এটা তোমার জন্য, তোমার ফেভারিট কবিতা বলে। Oh, thank you আসাদ ভাই, you are so great. Thank you so much. জান্নাত আমাকে জানিয়েছেন, জান্নাত নামের একজন, যে আমার ওনার এসএমএস পড়ে মনে হচ্ছে উনি কোথায় ট্রেনে কোথাও যাচ্ছেন এই মুহূর্তে, ঢাকা থেকে বাইরে চলে যাচ্ছেন, এবং এই মুহূর্তে একটু আগে নাখালপাড়া পার হলেন। আচ্ছা, লিখেছেন যে নাখালপাড়াকে ছেড়ে যাচ্ছি, শেষের রাতটা স্মরণীয় হয়ে থাকলো, অসাধারণ অসাধারণ। আপনাকে এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, দুবার অসাধারণ লিখেছেন, এবং আমার মনে হয় একটা আপনার জন্য, একটা রাব্বির জন্য। তোমার জন্য লিখতে ভুলে গেছি। আমার জন্য না, আসলে আপনাদের দুজনের মানে এই সরব উপস্থিতিতে আমি ম্লান আজকে, জ্যোতিষ্ক মণ্ডলীর মাঝে আমি। সে যাই হোক, তো আজকে এখন আমরা একটা ব্রেক নেই। আসাদ ভাই, রাব্বি, আমরা একটা গান শুনে আসি, একটু পরে এসে আমরা আবার কবিতা বেশ কিছু শুনিয়ে তারপরে একবারে 2টার সময় নিশ্চয়ই বিদায় নেবো। তো বন্ধুরা, যদি এখনো কিছু লিখতে চান কবিতা নিয়ে, বা আপনার নিজের যে কোনো অনুভূতি নিয়ে, বা যে কিছু জানাতে, প্রথমে আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ, যেটা হচ্ছে RA, তারপরে স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং যে কথাগুলো লিখতে চান সেগুলো লিখে পাঠাবেন যে নম্বরে, সেটা হচ্ছে 6969। একটু পরে ফিরছি, সাথী থাকুন। মেঘদলের একটা গান শুনছি, নির্বাণ, একটু পরে ফিরছি। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আরেকবার রেডিও আমার 88.4 FM, এবং শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, শুনছেন নীরাজকে। আর আমার সাথে দুজন খুব ঘনিষ্ঠ আমার দুজন ব্যক্তি, দুজন বন্ধুপ্রতিম বন্ধু, ভ্রাতৃপ্রতিম ভ্রাতৃ, তারা আমার সাথে আছেন, আসাদ ভাই এবং রাব্বি। রাব্বি, আসাদ ভাই দুজনকে আরেকবার ওয়েলকাম করছি আমার সাথে, সেই সাথে সকল বন্ধুদের যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন। হ্যালো লিসনার্স। বেশ, আসাদ ভাই আপনাকে কিন্তু একবার পিঞ্চ করেছিল যে আর যে সুলভ ভাব, এই মাত্র কিন্তু রাব্বি নিল। ইরাজের খুব কাছাকাছি বসার ফলাফল মনে হয়, মানে হট সিটের উত্তাপে উত্তপ্ত আবিষ্ট। সো দারুণ একটা কবিতা মুখর রাত হচ্ছে, এবং আমরা একসাথে সময় কাটাচ্ছি সবাই। তো আমাদের খুব বেশি সময় অবশ্য বাকি নেই, খুব বেশি কবিতা পড়ার সুযোগ পাবো না, কিন্তু এরকম আয়োজন করলে প্রত্যেকবার একটা আক্ষেপ এবং অতৃপ্তি থাকে যে এত তাড়াতাড়ি সময়টা শেষ হয়ে গেল। থাকবেই, যদি ঘড়ির কাঁটা আটকে দেওয়া যেত। কবিতার জন্মই তো আক্ষেপ থেকে, অতৃপ্তি থেকে। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে, যেহেতু সময় কম আছে, আমরা একটা কবিতা শুনবো। প্রথমে কে, রাব্বি নাকি আসাদ ভাই? রাব্বি হয়ে যাক। আচ্ছা, আমি প্রবাবলি আজকে রাতে আর পড়ার তো সুযোগ পাবো না, তো পাবে, তোমাকে দেওয়া হবে। এটা ভাস্করের একটা কবিতা। ভাস্কর আমার খুব 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 প্রিয় একজন কবি। তো এটার জন্য কি তোমাকে জায়গা ছেড়ে দিতে হবে আমার? হ্যাঁ, একটু জায়গাটা ছেড়ে দিতে হবে, হট সিটটা আমি নিয়ে নিচ্ছি। যেহেতু আমাকে দেখতে পাচ্ছে না, এই বিষয়টা আমি একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে আমি যে পিসিতে এসএমএস পড়ছি, ওই পিসি দিয়ে নেট থেকে আমরা কিছু কবিতা নামিয়ে, যেহেতু সব বই নিয়ে আসা সম্ভব না, কিছু কবিতা নেট থেকে পড়া হচ্ছে। তো এই পিসিটাতে আসাদ ভাইও আসতে চান, এই জন্য রাব্বিও আসতে চান, এবং তারা দুজনে আবদার জানিয়েছেন জায়গা ছেড়ে দিতে হবে। আর আমার মনে পড়ে যাচ্ছে সুকান্তের সেই কবিতা, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। আমি ছেড়ে দিচ্ছি নতুন শিশু না, পুরনো
আবৃত্তিকারদের জন্য। প্রথমে রাব্বিকে ছেড়ে দিচ্ছি। আচ্ছা। ওকে, তাহলে শীতকাল কবে আসবে সুপর্ণা, এই কবিতাটা। শীতকাল কবে আসবে Okay, আমি সুপর্ণা। জায়গা ছেড়ে দিচ্ছি তোমাকে আমার এই হট সিট খানি। আচ্ছা, শীতকাল কবে আসবে সুপর্ণা আমার খুব প্রিয় একটা কবিতা, এবং আমি শিওর যে খেয়াদি শুনছে না, কিন্তু মানে ভাস্করের বইটা আমাকে গিফট করেছিল খেয়াদি, তাকে একটা ধন্যবাদ। দিদি আমাকে অনেক বই গিফট করেছিল অনেক সময়। আচ্ছা, শীতকাল কবে আসবে সুপর্ণা। শীতকাল কবে আসবে সুপর্ণা, আমি 3 মাস ঘুমিয়ে থাকবো। প্রতি সন্ধ্যায় কে যেন ইয়ার কি করে ব্যাঙের রক্ত ঢুকিয়ে দেয় আমার শরীরে। আমি চুপ করে বসে থাকি, অন্ধকারে নীল ফানুস উড়িয়ে দেয় কারা, সারা রাত বাজি পোড়ায় হই হল্লা, তারপর হঠাৎ সব মোমবাতি ভোজবাজির মতো নিভে যায় একসঙ্গে। উৎসবের দিন হাওয়ার মতো ছুটে যায় বাঁশির শব্দ, আর কানে আসে না। তখন জল দেখলেই লাফ দিতে ইচ্ছে করে আমার, মনে হয় জলের ভেতর শরীর ডুবিয়ে মুখ উঁচু করে নিঃশ্বাস সারাক্ষণ। ভালো লাগে না সুপর্ণা, আমি মানুষের মতো না, আলো না, স্বপ্ন না, পায়ের পাতা আমার চওড়া হয়ে আসছে ক্রমশ। ঘোড়ার খুদের শব্দ শুনলেই বুক কাঁপে, তরবরে নিঃশ্বাস ফেলি, ঘড়ির কাঁটা আঙ্গুল দিয়ে এগিয়ে দিই প্রতিদিন। আমার ভালো লাগে না, শীতকাল কবে আসবে সুপর্ণা, আমি 3 মাস ঘুমিয়ে থাকবো। একবার ভোরবেলা ঘুম থেকে উঠেই মেঘ ঝুঁকে থাকতে দেখছিলাম জানলার কাছে, চারদিক অন্ধকার। নিজের হাতের নখও স্পষ্ট দেখা যাচ্ছিল না সেই দিন তোমার কথা মনে পড়তেই আমি কেঁদে ফেলেছিলাম। চুলে দেশলাই জ্বালিয়ে চুল পোড়ার গন্ধে ঘুমিয়ে পড়েছিলাম আবার। এখন আমি মানুষের মতো না, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ এখন লাফ দিতে ইচ্ছে করে আমার ভালোবাসার কাছে। দীর্ঘ 3 মাস আর মাথা নিচু করে বসে থাকতে ভালো লাগে না। আমি মানুষের পায়ের শব্দ শুনলেই তরবরে নিঃশ্বাস ফেলি এখন। যে দিক দিয়ে আসি সেদিকে দৌড় দিই। কেন এই দৌড়ে যাওয়া, আমার ভালো লাগে না। শীতকাল কবে আসবে সুপর্ণা, আমি 3 মাস ঘুমিয়ে থাকবো। তালিয়া তালিয়া। ভাষাহীন। আমি গ্র্যান্ড মাস্টার্স পারফরমেন্স, তাই না? অসাধারণ। নিয়াজ মোর্শেদ থাকলে গ্র্যান্ড মাস্টার উপাধিটা আজকে ফয়সাল রাবিকে দিয়ে দিন, আমরা আরেকজন গ্র্যান্ড মাস্টার পেতে পারতাম রাইট। যদি কবিতার দাবার মধ্যে মিথস্ক্রিয়া থাকতো। আমি বলবো এটা আজকে রাতের সেরা। আজকে রাতে সেরা এখনো বলা যাচ্ছে না, কারণ রাব্বি আরেকটা হয়তো পড়বে, আপনি হয়তো আর দুটো পড়বেন, এটা কি টপকে কোনো একটা কিন্তু যেতে পারে আবার। এখনো পর্যন্ত সেরা। মানে একটা কবিতা থেকে আরেকটা কবিতা এত ভালো হচ্ছে যে মানে কখন কে কাকে টপকে উপর উঠে যায়, এটা আসলে এটা দেখার বিষয়। আমার কাছে অবশ্য পড়াটাও তো গুরুত্বপূর্ণ মনে হয় না আর কি। অনেক সময় কবিতাটা এতই ভালো, অসাধারণ। ভাস্করের এই কবিতাটা এতই ভালো আমার যদি এই আমার বেশিরভাগ কবিতাই খুব ভালো। হ্যাঁ, ভাস্কর মনে হয় সাকুল্যে কটা কবিতা লিখেছে, মানে পাবলিশড কবিতা খুব বেশি নাই ওর, তাও শতিনেক তো হবে। শতিনেক, কিন্তু আমি নিশ্চিত যে 1000-3000 কবিতা লিখে বাকিগুলো ফেলে দিয়েছে। Right. ও এত চুজি ছিল পাবলিশ করার ব্যাপারে, বা অবশ্য অনেক ফ্রাস্ট্রেটেড থাকতেন একটা সময়। কবিতার রাজনীতি তো বিশাল একটা রাজনীতি। তো আমাকে যদি মূল্যায়ন করতে বলেন, কবিতাটা দারুণ ছিল এবং যেটা রাবি বললো, এবং রাবির আবৃত্তিও কিন্তু আজকের রাতে সেরা। আমার মনে হয় রাবির আজকের রাতে সেরা এটা ছিল, অবশ্যই আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। হতে পারে এখন আমরা আসাদ ভাইয়ের আজকের রাতে সেরাটা শুনবো, এবং এটা আরো সেরা হতে পারে এই কারণে, এটা আমার রিকোয়েস্ট, তাই না? এই কবিতাটা আমি শুনতে চেয়েছিলাম আপনার কাছে। আচ্ছা, দুজন জীবনানন্দ দাশ, দুজন। আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না কো। এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি। পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, হয় নাকি? বলে সে তাকালো তার সঙ্গিনীর দিকে। আজ এই মাঠে সূর্য সহধর্মী অঘ্রাণ কার্তিকে প্রাণ তার ভরে গেছে। দুজনে আজকে তারা চিরস্থায়ী পৃথিবী ও আকাশের পাশে আবার প্রথম এলো মনে হয়, যেন কিছু চেয়ে, কিছু একান্ত বিশ্বাসে। লালচে হলদে পাতা অনুষঙ্গে জামবট অশ্বত্থের শাখার ভিতরে অন্ধকারে নড়ে চড়ে ঘাসের উপরে ঝরে পড়ে, তারপর সান্ত্বনায় থাকে চিরকাল। যেখানে আকাশে খুব নীরবতা, শান্তি খুব আছে,
হৃদয়ে প্রেমের গল্প শেষ হলে ক্রমে ক্রমে যেখানে মানুষ আশ্বাস খুঁজেছে এসে সময়ের দায়বী নক্ষত্রের কাছে, সেই ব্যাপ্ত প্রান্তরে দুজন, চারিদিকে ঝাউ আম নিম নাগেশ্বরে হেমন্ত আসিয়া গেছে। চিলের সোনালি ডানা হয়েছে খয়েরি, ঘুঘুর পালক যেন ঝরে গেছে, শালিকের নেই আর দেরি, হলুদ কঠিন ঠ্যাং উঁচু করে ঘুমো বেশে শিশিরের জলে। ঝরিছে মরিছে এইখানে, বিদায় নিতেছে ব্যাপ্ত নিয়মের ফলে, নারী তার সঙ্গীকে পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়। জানি আমি, জানি আমি, তারপর আমাদের দুস্থ হৃদয়ে কি নিয়ে থাকিবে বল। একদিন হৃদয়ে আঘাত ঢের দিয়েছে চেতনা, তারপর ঝরে গেছে, আজ তবু মনে হয় যদি ঝরিত না। হৃদয়ে প্রেমের শীর্ষ আমাদের, প্রেমের অপূর্ব শিশু আরক্ত বাসনা ফুরাতো না যদি আহা আমাদের হৃদয়ের থেকে। এই বলে ম্রিয়মান আঁচলের সর্বস্বতা দিয়ে মুখ ঢেকে উদ্বেল কাশের বনে দাঁড়ায় রহিল হাঁটুভর। হলুদ রঙের শাড়ি চোর কাটা বিধে আছে, এলোমেলো অঘ্রাণের ঝড় চারিদিকে শূন্য থেকে ভেসে এসে ছুঁয়ে চেনে যেতেছে শরীর। চুলের উপর তার কুয়াশা রেখেছে হাত, ঝরিছে শিশির। প্রেমিকের মনে হলো এই নারী অপরূপ, খুঁজে পাবে নক্ষত্রের তীরে, যেখানে রব না আমি, রবে না মাধুরী এই, রবে না হতাশা, কুয়াশা রবে না আর, জনিত বাসনা নিজে, বাসনার মতো ভালোবাসা খুঁজে নেবে অমৃতের হরিণীর ভিড়, অমৃতের হরিণীর ভিড় থেকে ইপ্সিতের তার। সরি, ইটস অলরাইট। আপনার যেটা হয়তো লিসেনাররা দেখতে পাচ্ছিলেন না, হয়তো আসলে আপনার বেশ গলার সমস্যাটার কারণে হয়তো, হ্যাঁ আমি বুঝতে পারছি। আমরা আন্তরিকভাবে দুঃখিত আসাদ ভাই, আসলে আমি জানি এটা আদারওয়াইজ আপনি আরো অনেক ভালো আউটপুট দিতে পারতেন, তবু আমরা উপভোগ করেছি কবিতা খানি। তবে সিরিয়াসলি আপনি আমি একটা জিনিস বলি যে আপনি যেহেতু কবিতা মাঝখানে ছিলেন, থেমে যেতে পারছিলেন, কিন্তু এই একদিকে কণ্ঠের সাথে যুদ্ধ করে যেভাবে কবিতাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, মনে হচ্ছিল কোনো পাকা নাবিক তীব্র ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্রের মধ্যে জাহাজটাকে টেনে নিয়ে যাচ্ছে, বন্দরে পৌঁছাবেই পৌঁছাবে। এই কবিতার প্রথম কিছু লাইন কিন্তু আমার খুব খুব ভালো লাগে, এবং উনি কিন্তু পৌঁছেছেন বন্দরে। আসলে কোন লাইনটা? প্রথম দিকের লাইনগুলো আরেকবার একটু পড়া যায়? প্রথম দিকের লাইনগুলো এবং শেষের দিকের লাইনগুলো দারুণ। প্রথম 3-4টা লাইন একবার রিপিট হয়ে যাক। ভালো তো। আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না কো, এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি। পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরিচিত মরে যেতে হয়। Wow. হয় নাকি? হয় না? আহা, অদ্ভুত অদ্ভুত। এইটা মানে ওই যে বলে না লাভ এট ফার্স্ট সাইট, তো আমার লাভ এট ফার্স্ট রিডিং ছিল এই কবিতাটা। সেটাই, মানে এই লাইনগুলো পড়ে আসলে প্রেমে না পড়ে উপায় নেই আসলে। আমি দুঃখিত যে হঠাৎ করে না, আমার গলা আগে থেকে আজকে একটু ট্রাবল দিচ্ছিল। আচ্ছা, এইটা নিয়ে আমার একটা কথা বলা আছে, তবে তার আগে আরেকটা লাইনের কথা বলে নিও যে ম্রিয়মান আঁচলের সর্বস্বতা দিয়ে মুখ ঢেকে, সে কি উপমা। সেটাই, হ্যাঁ, জীবনানন্দ উপমার কবি, এটা তো আমরা তো জানি। এবার যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে একটু আগে, ওই যে গলার সমস্যা ছিল, এটার সাথে যুদ্ধ করতে করতে কবিতাটা এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা দেখে একটা কথা মনে পড়ছিল। ছোটবেলা থেকে আমরা অনেক বাংলাদেশের সিনেমা দেখেছি এবং সাদা কালো যুগ থেকে, তো একটা দৃশ্য খুব থাকতো যে খুব খুব একজন ভালো একজন মেধাবী গায়ক গ্রাম থেকে শহরে এসেছেন, হ্যাঁ, এবং গানের জন্য সারা জীবন ব্যয় করলেন, সাধনা করে প্রতিষ্ঠা পেলেন, একদম শেষ দিকে গিয়ে কিন্তু তার যক্ষা ধরা পড়লো, স্টেজে উঠে শেষ গান করছেন তিনি, হ্যাঁ গান করছেন, এটা শুধু রাত জায়গার একটা সিনেমা ছিল, গান করছেন এবং এর মধ্যে তার কাশি শুরু হলো গানের মাঝপথে এবং কাশির সাথে রক্ত বের হয়ে যাচ্ছে, তারপর গান থামাচ্ছেন না এবং দর্শকরা সবাই বিচলিত যে কেন উনি গান চালিয়ে যাচ্ছেন, কিন্তু রাজ্জাক তবুও তার শেষ বিন্দু দিয়ে তিনি গানটাকে শেষ করে ছাড়বেন, এবং তারপরে গান শেষ হলো লুটিয়ে পড়লেন মঞ্চে। খুব হৃদয় বিদারক একটা দৃশ্য, কিন্তু খুবই ড্রামাটিক, ওরকম একটা ব্যাপার কিন্তু হয়েছিল, তবে অতটা হয়নি। আসাদ ভাইয়ের এমন কোনো কিছু হয়নি, ভাবে কিন্তু ভয় পেয়ে যাচ্ছে ওদিকে ফোনে।
কিছুটা আমরা, তবে মূল বিষয়টা এক, যে আসলে শিল্পের জন্য শিল্পীর যে মানে অবিশ্রান্ত সাধনা, সকল প্রতিকূলতা উপেক্ষা করে, সেটাই কিন্তু আমরা আরেকবার মূর্ত হতে দেখলাম আসাদ ভাইয়ের এই পারফরমেন্সে। সাধু, জয় হোক আপনার আসাদ ভাই। তো আমরা খুব বেশি সময় নেই, আমরা এসব দুষ্টুমি রেখে আমরা ঝটপট কিছু কবিতা শুনে ফেলি। শেষ কবিতা আজকে আপনার একটা এবং রাব্বির কাছ থেকে আরেকটা। ওকে রাব্বি শোনাও, আমি একটু আচ্ছা, তার আগে কিছু এসএমএস পড়ি। একা আমাকে লিখেছিলেন, কাব্য পংক্তিগুলোর সাথে ভেসে যাচ্ছি আমি, এবং আজ কবিতার হাত ধরে হারিয়ে যাব স্বপ্নীল নীলিমায়। কবিতার প্রতিটি শব্দ ঝরবে আমার অশ্রু হয়ে। রাজীব খান চাঁদপুর থেকে দারুণ লাগছে লিখেছিলেন। নির্জন লিখেছেন যে দূরত্ব বাড়ছে ক্রমশ, অথচ আমরা বাস করছি হৃদয়ের স্তব্ধতায়, কি অপূর্ব মায়া, নীরব ভরসায় রেখেছে অশান্ত আমায় স্থির করে বাতিঘরের মতো। সে কি এসএমএস। নিশি লিখেছিলেন আদাবর থেকে, সিম্পলি অসাধারণ, আমার কথা পড়ে কি মনে কফি খাবার ফাঁকে ফাঁকে। শামসুর, আচ্ছা শামসুর একটা কবিতা, আমার কথা মনে পড়ে কি কফি খাবার। আজকে আর হয়তো সময় নেই, নেক্সট কোন একটা দিন পড়বো। পরিশব্দ জানিয়েছিলেন, ভীষণ প্রাণবন্ত আলাপ এবং আবৃত্তিপূর্ণ ব্যতিক্রম রাত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ তিনজনকেই। জেসি যিনি লিখেছেন, এমনও রাত যেন না ফুরায়। আচ্ছা যাই হোক, তো শেষ কবিতাটা আপনি কোনটা হবে তোমার? আমি আসলে ঠিক প্রিপেয়ার্ড না শেষ কবিতাটার জন্য। কবিতা আমার মনে হয় ছোট হলে দুটোও পড়া যেতে পারে। আসলে আপনি যদি পারেন পড়ে ফেলেন, আমি একটু ঘাটাঘাটি করি, খুঁজে টুজে বের করি। তাহলে আসাদ ভাইয়ের কাছ থেকে আমরা আরেকটা কবিতা শুনি, এটা আসাদ ভাইয়ের পছন্দের। এটা বলে আমার হঠাৎ করে গুরুর কথা মনে পড়ে গেল, জেমসের কথা। তাহলে জেমসের একটা গান শুনবো আমরা, সমস্যা নেই। কোন গানটা শুনতে চাও বলো? জেমসের কোন গানটা শোনা যায়? ওই দূর পাহাড়ে। আসাদ ভাই, আমরা কি এখন আপনার কবিতা শুনছি? আমি এরপরে হাওয়ার রাত শোনাবো। হাওয়ার রাত হয়ে যাক তাহলে বেলা। এটা আগে হবে না না। গান শোনাবো আগে? আপনার যেটা পছন্দ, আপনার যেটা ইচ্ছা। আচ্ছা আমি শুনিয়ে ফেলি তাহলে। শুরু করলাম। অবশ্যই। এটাও জীবনানন্দের হাওয়ার রাত। গভীর হাওয়ার রাত ছিল কাল, অসংখ্য নক্ষত্রের রাত। সারা রাত বিস্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে। মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমী সমুদ্রের পেটের মতো, কখনো বিছানা ছিঁড়ে নক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে। একবার মনে হচ্ছিল আমার আধো ঘুমের ভেতরে হয়তো মাথার উপরে মশারি নেই আমার। সাথী তারার কোল ঘেঁষে নীল হাওয়ার সমুদ্রে সাদা বকের মতো উঠছে সে। কাল এমন চমৎকার রাত ছিল। সমস্ত মৃত নক্ষত্রেরা কাল জেগে উঠেছিল। আকাশে এক তিল ফাঁক ছিল না। পৃথিবীর সমস্ত ধূসর প্রিয় মৃতদের মুখও সেই নক্ষত্রের ভিতরে আমি দেখেছি। অন্ধকার রাতে অসত্যের চূড়ায় প্রেমিক চিলপুরুষের ভেজা চোখের মতো জলজল করছিল সমস্ত নক্ষত্রেরা। জ্যোৎস্না রাতে ব্যাবিলনের রানীর ঘাড়ের উপরে চিতার উজ্জ্বল চামড়ার শালের মতো জলজল করছিল বিশাল আকাশ। কাল এমন আশ্চর্য রাত ছিল। যে নক্ষত্ররা আকাশের বুকে হাজার হাজার বছর আগে মরে গিয়েছে, তারাও কাল জানালার ভিতর দিয়ে অসংখ্য মৃত আকাশ সঙ্গে করে এনেছে। যে রূপসীদের সাথে আমি এশিরিয়ায়, মিশরে, বিদিশায় মরে যেতে দেখেছি, কাল তারা অতি দূর আকাশের সীমানায় কুয়াশায় কুয়াশায় দীর্ঘ বর্ষা হাতে করে কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে, যেন মৃত্যুকে দলিত করবার জন্য, জীবনের গভীর জয় প্রকাশ করবার জন্য, প্রেমের ভয়াবহ গম্ভীর স্তম্ভ তুলবার জন্য। আড়ষ্ট অভিভূত হয়ে গেছি আমি। কাল রাতের প্রবল নীল অত্যাচার আমাকে ছিঁড়ে ফেলেছে যেন। আকাশের বিরামহীন বিস্তীর্ণ ডানার ভিতর পৃথিবীর কীটের মতো মুছে গিয়েছে কাল। আর উত্তুঙ্গ বাতাস এসে আকাশের বুক থেকে নেমে আমার জানালার ভিতর দিয়ে সাঁই সাঁই করে সিংহের হুঙ্কারে উৎক্ষিপ্ত হরিত প্রান্তরে অজস্র জেব্রার মতো। হৃদয় ভরে গিয়েছে আমার বিস্তীর্ণ ফেল্টের সবুজ ঘাসের গন্ধে, দিগন্ত প্লাবিত বলিয়ান রৌদ্রের আঘ্রাণে, মিলনোন্মত্ত বাঘিনীর গর্জনের মতো অন্ধকারের চঞ্চল বিরাট সজীব রোমশ উচ্ছ্বাসে
জীবনের দুর্দান্ত নীল মত্ততায়। আমার হৃদয় পৃথিবী ছিঁড়ে উড়ে গেল, আমার হৃদয় পৃথিবী ছিঁড়ে উড়ে গেল, নীল হাওয়ার সমুদ্রে স্ফীত মাতাল বেলুনের মতো উড়ে গেল একটা দূর নক্ষত্রের মাস্তুলকে তারায় তারায় উড়িয়ে নিয়ে চলল একটা দুরন্ত শকুনের মতো। সাধু। শুধু একটি কথা হবে, সাধু, অন্য কোনো সাধু সন্ন্যাসীর নাম নেই। দারুণ। তো আসাদ ভাই, এবং বেশ দীর্ঘ একটা কবিতা, এটা পড়তে আসলে অনেকটা অনেক সময় ধরে কনসেন্ট্রেশন রাখা, এবং আসলে এই একইভাবে চালিয়ে গেছেন আপনি। দারুণ দারুণ করেছেন আপনি। থ্যাংক ইউ। এক কাপ দুর্দান্ত চা কিন্তু আপনাকে খাওয়াতেই হবে শোয়ের পরে, বাসায় ফেরার পথে নির্জন রাস্তায় গাড়ি থামিয়ে, তাই না? ওকে, তো আজকে হয়তো আসাদ ভাইয়ের আমরা সময় হয়তো পাবো না আরেকটা কবিতা শোনা, নাকি আরেকটা সংক্ষেপে হয়তো শুনে ফেলতে পারি, আমি জানি না। সময় রাব্বির কোনটা এখন আমরা শুনবো? আমরা হচ্ছে আমার 90 একজন প্রিয় কবি মজনু শাহ, তার একটা কবিতা পড়ব স্যানিটোরিয়াম থেকে। আচ্ছা, ওকে। সর্বত্র ঠাকুরের বাণী, আমাদের স্থান তাই স্যানিটেরিয়ামে। ভাগ্যিস বাবা একটা তেজপাতার গাছ লাগিয়েছিলেন উঠানে, আজ পাতা ঝরে পড়ছে যেন বাণী বিরোধিতা। আমি ভাবি অজগর এত দূর কি করে এলো। বড় খোপাওয়ালি একটা মেয়ে আমায় সেক্স ট্যুরিজম সম্পর্কে জিজ্ঞেস করেছিল। আমি সাপ নিয়ে থাকি, তার বাইরে কিচ্ছু জানি না। কত রকমের বিষ, ফনা ও সৌন্দর্য হয়, সাপের সংসার ও কাব্যতত্ত্ব হয়, যেসব কত আমি জানি না। সন্ধ্যাবেলা লোহার পুলে গিয়ে দাঁড়াই, কাছেই উলুবন। পোর্টে আজ রাতেই নাকি ভিড়বে মার্কিন রণতরী। আমি কি কখনো নিখুঁতভাবে আঁকতে পারবো ড্রাগন? অনেক রাতে সুর করে বই পড়ে নির্ঘুম কৃতদাসেরা। আজ আমার পুস্তক ওই ধূম্র রাশি, আজ আমার পথ ঘুমন্ত অজগর। দারুণ দারুণ, স্যানিটোরিয়াম থেকে। আচ্ছা, দুজনের আমার মনে হয় আসলে খুব মাত্র 2 মিনিট যেহেতু বাকি আছে, তো আর কোনো কবিতা আজকে না হোক, এবং দুজনেরই শেষ দুটো কবিতায় দারুণ ছিল, এবং মধুরেন সমাপয়েত হলো আর কি, মধুর সমাপ্তি হলো। এবং জেমসের গানটা শুনতে শুনতে খুদাফেজ হয়ে যায়। আমরা তারপরে পথিমধ্যে গাড়িতে আমি এক কাপ দুর্দান্ত চা কিন্তু না খেলেই না। নিশ্চয়ই। তার আগে রাব্বি এবং আসাদ ভাইকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, যে এবং সেই সাথে ভাবিকেও ধন্যবাদ জানাতে হয়। তিনি আমাদের এই মহান আবৃত্তিকারকে ছেড়েছিলেন বলেই না দেশ ও জাতি কিছু পেল আজ রাতে তার কাছ থেকে। হ্যাঁ, ওই যে সেই জীবনানন্দে একটা কবিতা আছে যে নারী ছিল পাশে, শিশুটিও কোলে, তবুও কি যেন একটা বিপন্ন বিস্ময় কাজ করলো, তাই না? 8 বছর আগে একদিন। হ্যাঁ, তো নারী ছিল পাশে, তা রেখে এসেছিল আমাদের কাছে আসাদ ভাই। আচ্ছা, তো আসাদ ভাইকে ধন্যবাদ, ভাবিকেও সেই সাথে, এবং রাব্বির সাথে আরেকজনকেও কি ধন্যবাদ দেবো তাকে ছাড়ার জন্য, দেয়া যেতে পারে। আচ্ছা, এবং রাব্বিকে অনেক ধন্যবাদ, এবং যে অনুনয় বিনয় আমার বিফলে যায়নি। আর সেই সাথে ধন্যবাদ আমাদের সব বন্ধুদের যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, কারণ আসলে আলটিমেটলি তাদের জন্য সবকিছু, তারা সাথে ছিলেন এবং ইন্সপায়ার করেছেন বলে এত দূর তাদেরকে আমরাও ধন্যবাদ জানাতে চাই। লিসেনারদের সবাইকে অনেক ধন্যবাদ, আর ইরাজকে আরো একবার অভিনন্দন, 9 বছর দীর্ঘ সময় ধন্যবাদ, এবং আমাদেরকে আসার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। এবং বিনয় করে বলছি না, আবারও ডাকলে আসবো, সমস্যা নেই। আচ্ছা, ও অতবার আবার আমার অনুরোধ করতে হবে না, এই পরে এত অনুরোধ করতে হবে না, আসবো, সমস্যা নেই। আর খুব বেশি সময় বাকি নেই বন্ধুরা, একসাথে ছিলাম দীর্ঘক্ষণ, খুব ভালো লাগলো। নিশ্চয়ই আগামী সপ্তাহে আবার কথা হবে। আজকে ভালো থাকবেন, সবসময় ভালো থাকবেন, সারা জীবন ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। সেই গানটা আমরা প্লে করবো যাবার বেলা, না? দূর পাহাড়ে। ওকে, সো লিসনার্স, শুভরাত্রি।